কি বলা আছে, কার্নোস থিওরামে বলা আছে যে একটা সাইক্লিক প্রসেসকে আমরা অবলম্বন করব। কার্নোস থিওরাম হচ্ছে একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে আমরা একটা ওয়ার্ক ডান বের করব। অবশ্যই মাথায় রাখবে কার্নোস থিওরাম যেটা, সেই কার্নোস থিওরাম এটা প্রমাণ করবে, কার্নোস থিওরামের সাহায্যে আমরা একটা রিভার্সেবল কার্নোস থিওরামের সাহায্যে আমরা একটা রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা এফিসিয়েন্সিকে আমরা ক্যালকুলেশন করব। রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সিকে যেটাকে বলি ইটা, সেটাকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, রিভার্সিবল ইঞ্জিন। এই ইঞ্জিনটা কাজ করবে একটা সাইক্লিক প্রসেসের মধ্যে দিয়ে। এই ইঞ্জিনটা পয়েন্ট নাম্বার 1, একটা সাইক্লিক প্রসেসে ইঞ্জিনটা কাজ করবে, একটা সাইক্লিক প্রসেস ইঞ্জিনে কাজ করাবে। সাইক্লিক প্রসেস, এই সাইক্লিক প্রসেসটা তৈরি হবে দুটো সমষ্ণ বা আইসোথার্মাল প্রসেসের মাধ্যমে, আর দুটো রুদ্ধতাপ বা অ্যাডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে আমাদের এই সাইক্লিক প্রসেসটা কমপ্লিট হবে। যেহেতু প্রসেসটা রিভার্সিবল, তার মানে কি ফরওয়ার্ড ডাইরেকশন এবং ব্যাকওয়ার্ড ডাইরেকশন দুটোই পসিবল। এবং আমরা এই প্রসেসে আমরা কী করব, একটা ইঞ্জিনের এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করব। এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? তাহলে সর্বপ্রথম একটা ইঞ্জিন আমরা বুঝি, যে ইঞ্জিন ধরে নাও একটা ইঞ্জিনটা কি করছে, একটা সোর্স, এটা হচ্ছে সোর্স মানে যার মধ্যে প্রচুর তাপ আছে, উৎস, এক টেম্পারেচার টিতে রাখা আছে। আর একটা থাকবে সিঙ্ক, তাপীয় আধার, এর নামও সিঙ্ক, এর টেম্পারেচার T2-তে আছে। এটা সোর্স, এটা একটা তাপীয় আধার যাকে আমরা উৎস হিসাবে গণনা করব, টেম্পারেচার T1। এটাও একটা তাপীয় আধার, সেটাকে আমরা সিঙ্ক হিসাবে কল্পনা করব, এবং এর টেম্পারেচার T2। এটা যেহেতু সোর্স, এটা যেহেতু সিঙ্ক, তাহলে অবশ্যই T1 গ্রেটার দেন T2, মানে T1টা বড়, T2টা ছোট। এটা সোর্স মানে কি, এর থেকে তুমি যতই হিট নাও না কেন এর তাপমাত্রা পরিবর্তন হবে না। এটা সিঙ্ক মানে কি, এখানে তুমি যতই হিট দাও না কেন এরও তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তখনই একে আমরা বলবো সোর্স, এটা আমরা বলবো সিঙ্ক। যেমন ধরো বালতির মধ্যে জল আছে, জল যদি তোলো, তাহলে কি বালতির জলের কি পরিবর্তন হবে? উচ্চতা পরিবর্তন হবে। সুতরাং বালতির জলটা কখনোই জলের সোর্স হিসেবে ব্যবহার করতে পারে না। কিন্তু সমুদ্র বা নদীর জল আছে, সেখান থেকে তুমি যদি বালতি জল তুলে নাও, তাতেও কিন্তু আমাদের জলের উচ্চতা কোনো পরিবর্তন হবে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা ধরবো নদীর জলটা একটা জলের উৎস হিসেবে ধরা হয়। সুতরাং সোর্স মিন্স যেখানে থেকে তুমি যতই তাপ নাও না কেন টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না। সিঙ্ক মিন্স সেখানে তুমি যতই তাপ দাও না কেন এর টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না। দ্যাট ইজ কল সোর্স এবং সিঙ্ক। যেহেতু সোর্সের এটাও তাপীয় আধার, এখানেও তাপ আছে, কিন্তু এর টেম্পারেচার এর টেম্পারেচার কম। T1 ইজ গ্রেটার দেন T2। সো আমাদের নিয়ম হচ্ছে, এই ইঞ্জিনটা কী করবে, এই ইঞ্জিনটা এই সোর্স থেকে তাপ নিবে Q1, এই তাপের একটা পার্ট ও বাহ্যিক কার্য ব্যবহার করবে, এবং বাকিটা ও কী করবে, সিঙ্কে কনভার্ট করে দিবে Q2। বোঝাই গেল ব্যাপারটা কি? Q1 হিট নিল, W কার্য করলো, বাহ্যিক কার্য, বাকিটা ও বাইরে ছেড়ে দিল। কোথায় ছেড়ে দিল? সিঙ্কে ছেড়ে দিল। তো আমরা বুঝলাম যে গৃহীত তাপ কত? গৃহীত তাপ কোথার থেকে? সোর্স থেকে। গৃহীত তাপ হলো তোমার Q1। আর কৃতকার্য কত? কৃতকার্য হলো তোমার W। আর তোমার হচ্ছে বর্জিত তাপ কত? বর্জিত তাপ হলো তোমার Q2। তো এখানে আমরা এবার চিন্তা করব, তাহলে তুমি যদি শক্তি সংরক্ষণ সূত্র লাগাও, যে Q1 যেটা শোষণ করেছে সেটা একটা পার্ট বাহ্যিক কার্যে করেছে, বাকি পার্ট হচ্ছে আমাদের সিঙ্কে দান করেছে। সুতরাং কার্য কতটুকু হয়েছে? কার্য হয়েছে কতটা শোষণ করেছে আর কতটা বর্জন করেছে, এই ডিফারেন্সটাই হলো কৃতকার্য হয়ে গেল। এবার এই ইঞ্জিনটার যান্ত্রিক দক্ষতা ইটা কি? যে ইঞ্জিনটার যান্ত্রিক দক্ষতা ইটা হলো কত কার্য করেছে এই জন্য কত তাপ শোষণ করেছে, অর্থাৎ কত তাপ শোষণ করলো তার কত অংশ ও বাহ্যিক কার্যে কনভার্ট করলো। এই রেশিওটাকে আমরা বলছি যান্ত্রিক দক্ষতা। যে যত বেশি আমাদের কার্যের শোষিত তাপকে কার্যে রূপান্তরিত করতে পারবে, তার যান্ত্রিক দক্ষতাটা তত বেশি হবে। যে ইঞ্জিন শোষিত তাপের যত বেশি অংশ বাহ্যিক কার্যে রূপান্তর করবে, তার যান্ত্রিক দক্ষতা তত বেশি হবে।
ঠিক আছে, এইটা হলো নিয়ম। এখন একটা নিয়ম হল, একটা নিয়ম হচ্ছে এরকম যে কোনো ইঞ্জিনেরই যান্ত্রিক দক্ষতা 100% বা ভগ্নাংশে 1 হয় না, হয় না। কোনো ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক দক্ষতা 100% হলো শতকরায়, আর ভগ্নাংশ হলো 1, এটা হয় না। এর মানে কি? এর মানে হলো অবশ্যই মাথায় রাখতে হবে, সবসময় ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা লেস দেন 1 হয়। তার মানে মনে রাখতে হবে রেশিওটা অলওয়েজ লেস দেন 1 হয়। তার মানে ডাব্লু অলওয়েজ লেস দেন Q1। তার মানে বুঝলাম এখান থেকে সিদ্ধান্ত হলো যে ডাব্লু কখনো Q1 এর সমান হয় না। ডাব্লু কিন্তু অলওয়েজ লেস দেন Q1, অর্থাৎ যে তাপটা শোষিত হলো তার 100% কখনো কার্যে রূপান্তরিত করতে পারে না কোনো যন্ত্র, ইঞ্জিন। সবসময় কী হবে, শোষিত তাপের থেকে বেশ কিছু অংশ মানে অল্প পরিমাণ তাপ ও কার্যে রূপান্তরিত করবে। 100% কখনোই ও কার্যে রূপান্তরিত করতে পারে না। এটা হলো আমাদের এটা নিয়ম। মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম। এটা আমরা পরে আলোচনা করব কেন হয় না, কেন হয় না এটা আমরা পরে ব্যাখ্যা করব কেন হয় না, যে এটা কখনো 100% বা 1 কেন হয় না, হতে গেলে কি হতে হয়, এবং বাস্তবে যে সেটা সম্ভব নয় সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত এটা ধরে নিচ্ছি যে ইটা বা যান্ত্রিক দক্ষতা কখনোই 1 সমান বা 100% হয় না। 100% হওয়া মানে কি, যে তাপটা শোষিত করলো তার 100% কার্যে রূপান্তরিত হলো। এটা সবসময় কি হয়, এটা পসিবল না। যে তাপটা শোষণ করবে তার 100% কার্যে রূপান্তরিত হবে, এটা পসিবল না। সবসময় কি হবে, লেস দেন 1 হবে। তার মানে কি, যে কার্যটা হবে সেটা কিন্তু শোষিত তাপের থেকে কম হবে। তার মানে শোষিত তাপের একটা অংশ কার্য হবে, বাকি অংশটা নষ্ট হবে এবং সেটা সিঙ্কে ট্রান্সফার হবে। নষ্ট মানে ট্রান্সফার হয়ে গেল আর কি। তো এই হলো আমাদের যান্ত্রিক দক্ষতা। সো যান্ত্রিক দক্ষতার রিলেশনস হচ্ছে এইটা। এবার এটাকে তুমি যদি একটা ফর্ম আনো, ডাব্লু মানে Q1 মাইনাস Q2 বাই Q1, এবার যদি করো Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1, সো এটাকে তুমি যদি এবার লেখো, সো ইটা ইজ ইকাল টু 1 মাইনাস Q2 বাই Q1। সো এটা হলো অলওয়েজ ইটার রিলেশন। সো ইটার ভ্যালু 1 থেকে কম, ইটা ইজিক্যাল টু 1 হবে, ইটা ইজিক্যাল টু 1 হবে তখনই যদি Q2 ইজিক্যাল টু 0 হয়। অর্থাৎ যে তাপটা সরবরাহ করেছিল সিঙ্কে সেটা যদি 0 হয়ে যায় তাহলেই অবশ্যই ইটা ইজিক্যাল টু 1 হবে, কিন্তু এটা কখনোই হয় না। তাই ইটা কখনোই 1 সমান হয় না, ইটা অলওয়েজ লেস দেন 1 হয়। সো এটা পারা গেল, দেয়ারফর ইটা অলওয়েজ লেস দেন 1। সো এটা হলো যান্ত্রিক দক্ষতার ফর্মুলা। আমরা এবার এটাকে আমরা এই জিনিসটাকেই আমরা ডিরাইভ করব কার্নোর ইয়েতে। এটা রিলেশনসটা কী বেড়ায়, মানে এখান থেকে কি ফর্মুলা আমরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যান্ত্রিক দক্ষতার একটা রিলেশনস, এবং এটাকে আমরা কার্নোস থিওরাম দিয়ে এটাকে নতুন একটা ফর্মে কনভার্ট করব। সেটা কি, সেটা আমাদের এই কার্নোর সাইকেল বা কার্নো ইঞ্জিনের মধ্যে সেটা দেখানোর চেষ্টা করছি। বোঝা গেল কি বললাম, যেটা দেখাবো এখন আমরা আলোচনার মধ্যে। তো আমরা যেটা পেলাম সেটা হলো এই যান্ত্রিক দক্ষতা ইটা ইজিক্যাল টু 1 মাইনাস Q2 বাই Q1। বোঝা গেল কি বললাম। সো যান্ত্রিক দক্ষতার বেসিক ফর্মুলা কি, যান্ত্রিক দক্ষতার বেসিক ফর্মুলা হচ্ছে, এটা হলো মেন ফর্মুলা, সম্পাদিত কার্য বাই শোষিত তাপ। কত কার্য করলো, এই কার্যটা করার জন্য ইঞ্জিন সোর্স থেকে কত তাপ শোষণ করলো। বোঝা গেল কি বললাম, ইঞ্জিন সোর্স থেকে কত তাপ শোষণ করলো, উপরে যাবে এই তাপের থেকে কতটা ও কার্যে রূপান্তরিত করলো। এই রেশিওটাকে বলা হয় যান্ত্রিক দক্ষতা। শক্তি সংরক্ষণ সূত্র থেকে বের করলাম ডাব্লিউ ইজিক্যাল টু Q1 মাইনাস Q2। কেন Q1 মাইনাস Q2? বিকজ Q1 নিয়েছে আর ডাব্লু করেছে, Q2 ছেড়েছে, তার মানে Q1 ইজিক্যাল টু ডাব্লু প্লাস Q2। শক্তি সংরক্ষণ সূত্র থেকে বের গেল ডাব্লু ইজিক্যাল টু Q1 মাইনাস Q2। সেখানে ডাব্লু ইজিক্যাল টু Q1 মাইনাস Q2কে তুমি যদি এখানে বসাও, এটা ইজিক্যাল টু Q1 মাইনাস Q2 বাই Q1। সো Q1 বাই, ও সরি, এটা তো Q1 বাই Q1 হবে। সো Q1 বাই, এটা হচ্ছে Q1 বাই Q1, Q1 বাই, সরি এটা Q1 বাই Q1, এটা হলো Q1 বাই Q1 ইঞ্জিন। This is spelling is Carnot, but T is silent, so is pronounced as Carno engine. বুঝতে পারলি কি বললাম? বললাম এই স্পেলিংয়ের মধ্যে টি আছে, বাট ওখানে প্রোনাউন্স ইট
you make sure that T is silent here, so you have to pronounce it as Carnot, not T is silent, so Carnot engine. So Carnot engine, সো কার্নো ইঞ্জিনে কী হবে, আমরা একটা কার্নো ইঞ্জিনকে দেখি। কার্নো ইঞ্জিনে মেনলি 4টা স্টেপ আছে। স্টেপ নাম্বার 1-এ আচ্ছা, সবার প্রথমে দেখি কার্নো ইঞ্জিন কী দিয়ে তৈরি। কার্নো ইঞ্জিন মানে তোমার একটা সিলিন্ডার আছে, এই যে একটা সিলিন্ডারের লোয়ার বেসটা ফাঁকা, ওকে। এই দুদিকের যে ওয়াল, সেই ওয়ালটা হচ্ছে ইনসুলেটর, সেটাও ইনসুলেটর, ওকে। এখানে একটা পিস্টন লাগানো আছে, এই যে, ওকে। পিস্টনের এই বডিটাও কিন্তু ইনসুলেটর, এটাও ইনসুলেটর, সো দিস ইজ অলসো ইনসুলেটর। এবার এই বেস আছে আমার কাছে, 2 ধরনের বেস আমার কাছে থাকবে, বেস টাইপ 1 আর একটা আছে বেস টাইপ 2। এটা অন্য কালিতে করে দিই, 2 নাম্বার বেস। সো 2 ধরনের বেস আমার কাছে আছে। একটা হচ্ছে ইনসুলেটর দিয়ে তৈরি, আর এটা ধরে নাও ইনসুলেটর দিয়ে তৈরি, ইনসুলেটর মানে অন্তরক পদার্থ। আর একটা কন্ডাক্টিং বেস মানে পরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এর মধ্যে কি আছে, ধরে নাও তুমি প্রথমে কন্ডাক্টিং বেসটা এখানে লাগিয়ে দিয়েছো, ওকে। এবার কি আছে, এবার এটাকে এই যে এই ভিতরের মধ্যে একটা আমাদের অপারেটিং সিস্টেম নিতে লাগবে, সেটাকে আমরা একটা আইডিয়াল গ্যাস নিব, এবং আমরা সিম্পলিসিটির জন্য আমরা ধরলাম যে 1 মোল আইডিয়াল গ্যাস নেওয়া হলো, 1 মোল আইডিয়াল গ্যাস মানে বুঝি যেটা PV = RT এই সমীকরণ মেনে চলছে, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস, ওকে। সবার কন্ডিশন প্রথমে যেটা হলো সেটা হলো এছাড়া আমাদের কাছে 2টো জিনিস আছে। একটা হচ্ছে সোর্স মানে তাপের উৎস অ্যাট টেম্পারেচার T1, আর একটা হচ্ছে সিঙ্ক, এটাও তাপের উৎসই, এটা তাপের উৎস না, এটাও তাপীয় আধার, এটাকে সোর্স বলছি কারণ এটা টেম্পারেচার T1, এটা সিঙ্ক বলছি, এটা টেম্পারেচার T2। এটাকে সোর্স কারণ বলছি কি, কারণ T1টা বড় T2-র তুলনায়, তাই জন্য এটা এই তাপীয় আধারটাকে সোর্স বলা হয়, এই তাপীয় আধারটাকে সিঙ্ক বলা হয়। এটা এই তাপীয় আধারটা সোর্স এই কারণে বলা হয়, এখান থেকে তুমি যতই তাপ নাও না কেন টেম্পারেচার ফিক্স থাকবে। এই তাপীয় আধারকে সিঙ্ক বলা হয় কারণ তুমি যতই তাপ দাও না কেন এর টেম্পারেচার ফিক্স থাকবে। সুতরাং 2টো মানে তাপীয় আধার আছে, একটাকে বলে সোর্স অ্যাট টেম্পারেচার T1, একটাকে বলে সিঙ্ক অ্যাট টেম্পারেচার T2। সো দিস ইজ নাম্বার 1 অ্যান্ড দিস ইজ নাম্বার 2। সবার প্রথমে আমি ধরে নিলাম যে এই গ্যাসটার আমাদের এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা 1 মোল গ্যাস আছে, এর প্রেশার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1, টেম্পারেচার হচ্ছে T1, এটা প্রথম। এবার যদি PV ডায়াগ্রামে তার যদি আমি অবস্থা বুঝাই, আমরা জানি যে PV ডায়াগ্রামে একটা পয়েন্ট দিয়ে তার অবস্থা বোঝানো হবে, অবস্থাটা বোঝানো হবে। এটা PV ডায়াগ্রাম নিলাম, এটা V, এদিকে P, এই হলো PV ডায়াগ্রাম। এই PV ডায়াগ্রামে ধরলাম যে এই হলো পয়েন্ট নাম্বার A, যার প্রেশার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1, আর করেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে T1। এই পয়েন্টের স্থানাঙ্ক P1 V1, আর P1 V1টাকে যদি আমি PV = RT সমীকরণের মধ্যে বসাই দিই, তাহলে করেসপন্ডিং T1টা বেরিয়ে আসবে। এই হলো আমাদের প্রথম, তার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ এই হলো একটা পয়েন্ট, তার বিভিন্ন স্থানাঙ্কগুলো বেরিয়ে গেল এবং এটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, তাপীয় সাম্যাবস্থা আছে। এই অবস্থায় প্রথম স্টেপ হলো স্টেপ নাম্বার 1, এই যে স্টেপ 1। স্টেপ 1-এ কী করবো আমরা? স্টেপ 1-এ আমরা করবো কি, আমরা গ্যাসটাকে আইসোথার্মাল এক্সপানশন মানে কী করা হয়, এক্সপানশন করা হয়, এটা স্টেপ নাম্বার 1। গ্যাসটাকে প্রথমে আমরা করবো কি, আইসোথার্মাল এক্সপানশন করব, মানে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ করব। কি করব তাহলে, এর P1 V1 T1 থেকে
P2 V2 T1 বোঝাও, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাই T1টা T1ই আছে, প্রেশার ভলিউম চেঞ্জ হয়ে গেল। এবং সেটাকে আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণটাকে এরকমভাবে প্রকাশ করলাম, দিস ইজ স্টেপ নাম্বার 1। এবং আমরা পৌঁছে গেলাম নতুন একটা পয়েন্ট, একটা নতুন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যার প্যারামিটারগুলো হলো P2 V2 অ্যান্ড T2, P2 V2 অ্যান্ড T2, এই বি পয়েন্টে পৌঁছে গেলাম। ওকে, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার এটা করার জন্য কী করতে হবে? এটা করার জন্য আমাদের এই সিস্টেমটাকে নিয়ে কী করতে হবে? এই যে কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে বেসটার মধ্যে বসাতে হবে। নিচে থাকবে তোমার হচ্ছে সোর্স, নিচে থাকবে সোর্স। কেন সোর্স থাকবে এখনই বুঝতে হবে কেন সোর্স থাকবে। এবার যেই তুমি একে এক্সপান্ড করবে, সমষ্ণ প্রক্রিয়া যখনই তুমি এক্সপানশন হচ্ছে, দেখো বাবাটা বোঝার চেষ্টা করো, ডিকিউ ইজ ইকাল টু হলো ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর ডিইউটা সমষ্ণ প্রক্রিয়ায় 0, সো ডিকিউ ইজ ইকাল টু ডিডাব্লিউ। যেহেতু এক্সপানশন করছো সো ডিডাব্লিউ হচ্ছে পজিটিভ। ডিডাব্লিউ পজিটিভ মানে সেই ওয়ার্ক ডানটা করার জন্য বাইরে থেকে আমাকে কী করতে হবে? হিট আমাকে প্রবেশ করাতে হবে। এটা আমাদের ফার্স্ট ল বলছে, নাহলে কিন্তু টেম্পারেচার কম বেশি হয়ে যাবে। সো আমাদের যেহেতু তুমি ওয়ার্ক ডান করছো, সো ওয়ার্ক ডানটা যেহেতু পজিটিভ, সেই ওয়ার্ক ডানটা পজিটিভ, সেই ওয়ার্ক ডানটা পজিটিভ হলে ডিকিউও পজিটিভ হবে। ডিকিউ পজিটিভ মানে আমাকে হিট সিস্টেমের মধ্যে ঢুকতে হবে, তাই জন্য একটা সোর্স লাগালাম, অ্যাট টেম্পারেচার T1-এ রাখলাম এবং ওখান থেকে হিট নিল, ফলে সিস্টেমের টেম্পারেচার P1 V1 T1 থাকলো। ঠিক আছে, এইটা কি হলো? জাস্ট এক্সপানশন হলো, এখান থেকে চলে গেল এখানটায়, এখান থেকে পিস্টনটা এখানে চলে গেল। সমষ্ণ প্রক্রিয়ায় ওকে হলো এক্সপানশন হলো। এই যে বোঝাই দিলাম ফার্স্ট ল দিয়ে, সমষ্ণ প্রক্রিয়া এক্সপানশন হতে গেলে কী হয়? ডিইউ প্লাস ডিডাব্লিউ হয়, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, সো ডিইউ 0, সো ডিকিউ ইজ ইকুয়াল ডিডাব্লিউ। যেহেতু ডিডাব্লিউ পজিটিভ, তাহলে ডিকিউটা পজিটিভ হতে হবে। ডিকিউ পজিটিভ মানে তাপ ঢুকতে হবে, সুতরাং নিচে সোর্স লাগাবো। সোর্স থেকে সিস্টেম কী হলো? তাপ শোষণ করলো, যাতে করে কী হয়? সমীকরণটা মেনটেন হয়। ঠিক আছে, সো আমরা বুঝলাম সিস্টেমের মধ্যে তাপ ঢুকলো এবং সেই গৃহীত তাপটাকে আমি বললাম, শোষিত তাপটাকে আমি বললাম Q1, ঢুকলো Q1। ওকে, পরের প্রসেসে আমি কি করলাম? B2Cতে আমি কি বললাম? কি রুদ্ধতাপ। এটা হলো স্টেপ নাম্বার 1 কমপ্লিট। এবার আমরা স্টেপ নাম্বার 2তে যাব। স্টেপ নাম্বার 2তে কি আছে? গ্যাসটাকে আমরা অ্যাডিয়াবেটিক এক্সপানশন করব। অ্যাডিয়াবেটিক রুদ্ধতাপ প্রসারণ, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। সো অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি করো তাহলে কী হবে? তুমি দেখো অ্যাডিয়াবেটিক এক্সপানশন করলে কী হবে। আবার ল লাগাও, ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। যেহেতু অ্যাডিয়াবেটিক মানে তাপের আদান প্রদান হবে না, সো ডিকিউ ইজ ইকাল টু 0, ডিইউ প্লাস ডিডাব্লিউ, সো ডিইউ ইজ ইকাল টু মাইনাস ডিডাব্লিউ। যেহেতু অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তার মানে ডিডাব্লিউ হচ্ছে পজিটিভ, তার মানে এটা প্লাস যদি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে ডিইউ হচ্ছে মাইনাস, তার মানে তাপমাত্রা হ্রাস পাবে। ওইটা ভুল হয়েছে, এটা P2 V2 T2 নয়, এটা P2 V2 T1। সমষ্ণ প্রক্রিয়া বলে এটা P2 V2 T1, এই P2 V2 T1, সো P2 V2 T1। এবার যেহেতু আমাদের পরের স্টেপ 2তে কী হয়ে গেল? স্টেপ 2তে আমরা অ্যাডিয়াবেটিক এক্সপানশন করলাম, সো ডিইউটা মাইনাস ডিডাব্লিউ হয়ে গেল। যেহেতু এক্সপানশন, সুতরাং ডিডাব্লিউ পজিটিভ, ডিইউ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, সুতরাং ডিইউ হলো নেগেটিভ। ডিইউ নেগেটিভ মানে তাপমাত্রা হ্রাস পাবে। সুতরাং এক্সপানশন মানে দেখো অ্যাডিয়াবেটিক তো স্লোপটা এটার তুলনায় অ্যাডিয়াবেটিকের স্লোপ কী হবে? আর একটু বেশি হবে, সেই দেখো অ্যাডিয়াবেটিক হয়ে গেল। সে অ্যাডিয়াবেটিকে কী হলো? স্টেপ 2তেও অ্যাডিয়াবেটিকে ও কী হলো? সি পয়েন্টে চলে আসলো, যার প্রেশার হয়ে গেল P3, ভলিউম হয়ে গেল V3, আর টেম্পারেচারটা কমে হয়ে গেল T2। কেন কমলো? এখানে আমি করলাম, যেহেতু ডিডাব্লিউ পজিটিভ তাহলে ডিইউ নেগেটিভ মানে তাপমাত্রাটা কমে গেল। তো যাই হোক না কেন, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তাই জন্য দেখো ভলিউমটা আমাদের বেড়েছে, আগে এখানে ছিল এখন এখানে আসলে ভলিউম বেড়েছে। করেসপন্ডিং কী হবে? ভলিউম বলে প্রেশার কমে যাবে, ভলিউম বেড়েছে, প্রেশার কমে গেছে এবং তাপমাত্রা কমে যাবে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল। তো এই হলো আমাদের তোমার হচ্ছে কি বলে অ্যাডিয়াবেটিক এক্সপানশন স্টেপ নাম্বার 2। অ্যাডিয়াবেটিকে কী হলো? কোনো তাপের আদান প্রদান হয়নি, অ্যাডিয়াবেটিকে কোনো তাপের আদান প্রদান হয়নি, না তাপ ঢুকেছে না তাপ বেরিয়েছে, সুতরাং কিছুই হবে না। এটা আমরা করবো কীভাবে? পারফর্ম কীভাবে করবো? আমরা এবার এখানে চলে আসি। পারফর্ম করতে গেলে কী করতে হবে? সবার প্রথমে এই সোর্সটাকে বন্ধ করে দিতে লাগবে, বেসটাকে খুলে ফেলতে হবে। বেসটাকে খুলে ফেলে কী করবো? আমরা এর মধ্যে ইনসুলেটিং যে বেসটা আছে সেটা লাগিয়ে দিব।
সেটা লাগিয়ে দিলে ইনসুলেটিং বেসটা লাগিয়ে দিব। ইনসুলেটিং বেসটা লাগিয়ে দিলে কি হচ্ছে, এদিকে ইনসুলেটার, এদিকে ইনসুলেটার, এদিকেও ইনসুলেটার, চতুর্দিকে ইনসুলেটার হয়ে গেল। এবার তুমি কী করলাম, গ্যাসটাকে অ্যাডিয়াবেটিক এক্সপানশন করলাম, মানে R2 বাড়ালাম, ঠিক আছে। সো এখান থেকে এখানে নিলাম, সো এখান থেকে এখানে সমষ্ণ প্রসারণ, এখান থেকে এখানে রুদ্ধতাপ প্রসারণ, ঠিক আছে। গ্যাসটা সিলিন্ডারটা আলটিমেটলি পিস্টনটা এখানে চলে গেলে গ্যাসের প্রসারণ হলো। সুতরাং গ্যাসটা প্রসারিত হলো এবং ওর প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে P3 V3 T2 হলো। এবং এই অবস্থায় যেহেতু দেখো বাইরে থেকে কোনো রকম তাপের আদান প্রদান বন্ধ করে দিলাম, বিকজ চারদিকে ইনসুলেটিং করে দিলাম, এবং এই লটাকে আমরা মেনটেন করলাম। অ্যাডিয়াবেটিক প্রসেসটাকে আমরা কী করলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসটাকে আমরা স্যাটিসফাই করলাম ইনসুলেটিং চারদিকে ওয়াল লাগিয়ে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট স্টেপ 3। স্টেপ 3তে আমাদের কি হবে, স্টেপ 3তে এবার চলে আসি, আবার চলে আসলাম আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশন মানে সমষ্ণ প্রক্রিয়ায় একে আমরা সংকুচিত করব। আবার সেই সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত করা, প্রথমে তো সমষ্ণ প্রক্রিয়া করতে হবে। দেখা যাক সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত করতে গেলে কী করতে হয়, ফর্মুলা লাগাই। ডিকিউ ইজিক্যাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া সুতরাং ডিউটা হচ্ছে 0 প্লাস ডিডাব্লিউ দ্যাট ইজ ইকাল টু ডিকিউ। সো আমরা বুঝলাম যে ডিকিউ ইজ ইকাল টু ডিডাব্লিউ। সো ডিকিউ ইজ ইকাল টু ডিডাব্লিউ, যেহেতু সংকোচন সো ডিডাব্লিউ নেগেটিভ মানে তাহলে ডিইও নেগেটিভ। যেহেতু সংকোচন তাহলে ডিডাব্লিউ নেগেটিভ, যেহেতু সংকোচন তাই জন্য ডিডাব্লিউ নেগেটিভ মানে আমাদের বুঝে গেলাম ডিকিউটা নেগেটিভ। ডিকিউ নেগেটিভ মানে কি, আমাদের তাপটাকে বর্জন করতে হবে, দ্যাট মিনস এটা বর্জন। প্লাস মানে গ্রহণ, মাইনাস মানে বর্জন। তো বর্জন করতে গেলে আমাকে তো নিচটাতে আগে বর্জন করার আমাদের কন্ডিশন বানাতে লাগবে। সো আমরা করলাম কি, এটা খুলে ফেলে কী করলাম, এর মধ্যে আবার সেই কন্ডাক্টিং যে মেটেরিয়ালটা আছে সেই বেসটা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার আমরা করলাম কি, সংকোচন করলাম। সংকোচন করাতে কি হলো, সংকোচন এমনভাবে করলাম যাতে এটা P3 V3 T2 থেকে সংকুচিত হয়ে এই জায়গাটা আসলো, এই দেখো আসলো সমষ্ণ বলে গ্রাফটা এরকম হবে। এবং প্যারামিটার হয়ে গেল P4 V4 T2। বলে T2 কেন, সমষ্ণ, তাই জন্য টেম্পারেচারটা ফিক্সড আছে। এই সংকুচিত হয়ে গেল, সংকুচিত হয়ে যাওয়া মানে ভলিউমটা কমলো, তাই প্রেশারটা বাড়লো, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়া বলে এরকম হলো, গ্রাফের স্লোপটা একটু কম হবে দ্রুততাপের তুলনায়। সো এখানে আমাদের এই জায়গাটা পৌঁছে গেল, এটা সি, এটা ডি পয়েন্টে আমরা পৌঁছে গেলাম। সো ডি পয়েন্টে পৌঁছে গেলাম। সেটা হলো স্টেপ নাম্বার 3 আইসোথার্মাল কম্প্রেশন। এবং আমরা বুঝলাম যে এই প্রসেসে কী হলো, এই প্রসেসে তাপটা বর্জিত হবে এবং এই বর্জিত তাপটাকে আমরা বলছি Q2। সো Q2 পরিমাণ তাপ বর্জিত হলো, ওকে। সো Q1 পরিমাণ তাপ এই প্রসেসে শোষিত হলো, Q2 পরিমাণ তাপ এখানে বর্জিত হলো। সো অ্যাডিয়াবেটিক প্রসেসে কিন্তু কোনো তাপের আদান প্রদান হয়নি সিস্টেমের সঙ্গে পরিবেশের, ওকে। লাস্ট নাম্বার যে প্রসেসটা আছে সেটাতে কি হবে, সিস্টেমটাকে ডি থেকে এতে আবার আগের জায়গা পৌঁছে যেতে হবে, কারণ এটা সাইক্লিক প্রসেস, তাই জন্য তো এইটা করতে গেলে কী হবে, এটা বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, কারণ এটা খাড়া বেশ অ্যাডিয়াবেটিক প্রসেস। এই জন্য আমরা কী করলাম, অ্যাডিয়াবেটিক এবার কম্প্রেশন করলাম, রুদ্ধতাপ সংকোচন। স্টেপ নাম্বার 4-এ কী আছে, স্টেপ নাম্বার 4 হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, মানে রুদ্ধতাপ সংকোচন হলো। এবার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এবার আমরা করব। রুদ্ধতাপ সংকোচন যদি আমরা করি, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন যদি করি আমরা, রুদ্ধতাপ সংকোচন, যারা তো 1 মিনিট হোল্ড কর। তাহলে লাস্ট স্টেপ নাম্বার 4 হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, রুদ্ধতাপ সংকোচন। আবার সেই ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস, দেখি আগে রেজাল্ট কি, ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা 0 রুদ্ধতাপ বলে, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ, ওকে। সো ডিইউ ইজিক্যাল টু মাইনাস ডিডাব্লিউ, ওকে, এটা আমরা জানি এটা হয়। এবার যেহেতু কম্প্রেশন সংকোচন, ফলে ডিডাব্লিউ হচ্ছে নেগেটিভ হবে, ডিডাব্লিউ নেগেটিভ কারণ সংকোচন, তাই জন্য কী হবে, ডিইউটা কী হয়ে গেল, ডিইউটা হয়ে গেল পজিটিভ। সুতরাং আভ্যন্তরীণ শক্তি কী হবে, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে। সুতরাং আমরা গ্যাসের তাপমাত্রাটাকে বাড়িয়ে কী করব, T2-তে ডাউন হয়ে গেছে, তাপমাত্রা বাড়াতে কী করলে আবার T1-এ ব্যাক করা নিয়ে চলে আসলো এবং P1 V1 T1টাও আগের জায়গায় পৌঁছে গেল। সুতরাং এই হলো আমাদের
সাইক্লিক প্রসেস বলছি। এবার স্টেপ নাম্বার 4-এর জন্য আমাকে কী করতে হবে, এখানে কীভাবে পারফর্ম করবো, এই বেসটাকে খুলতে হবে। বেসটাকে খুলে আমাদের কী করতে হবে, এইখানে আমাদের আবার ইনসুলেটর বেসটা লাগাতে হবে। ইনসুলেটর বেসটা লাগিয়ে নিয়ে আমরা কি করব, আমরা গ্যাসটাকে সংকোচন করব। প্রথমে কি ছিল, এই যে সমষ্ণ প্রসারণ, দেন অ্যাডিয়াবেটিক প্রসারণ, দেন সমষ্ণ সংকোচন, দেন অ্যাডিয়াবেটিক সংকোচন, বোঝা গেল। দেন সমষ্ণ সংকোচন মানে ধরে নাও 3 নম্বরের জন্য আমি যদি লাল কালিটা বলি, সমষ্ণ সংকোচন মানে ধরে নাও এখান থেকে এখানে চলে আসলো। দেন অ্যাডিয়াবেটিক সংকোচন মানে তুমি আবার আগের জায়গায় চলে আসলা। এই ঠিক আছে, বোঝা গেল। শুরু করছিলাম এখান থেকে, তারপরে তুমি গেলা স্টেপ নাম্বার 1-এ 1 থেকে 2-এ গেলা, দেন 2 থেকে 3-এ গেলা, দেন 3 থেকে আবার 3 থেকে 4-এ আসলা, দেন 4 থেকে আবার 1-এ চলে আসলা। সো 1 থেকে 2 আইসোথার্মাল এক্সপানশন, 2 থেকে 3 অ্যাডিয়াবেটিক এক্সপানশন, 3 থেকে 4 আইসোথার্মাল কম্প্রেশন, 4 থেকে 1 আবার হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে কি হলো, গ্যাসটা আবার দেখো আবার আগের জায়গা P1 V1 T1-এ বসে গেল। সুতরাং এটাকে সাইক্লিক প্রসেস কেন বলছি, উল্টাটাও করা যেতে পারে। উল্টাটা মানে কি, উল্টাটা মানে তুমি এইভাবে যেতে পারো, তুমি প্রথমে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, দেন আইসোথার্মাল এক্সপানশন, দেন অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, দেন আইসোথার্মাল কম্প্রেশন। তুমি ওই দিকেও মানে ABC না গিয়ে ADCBA-তেও যেতে পারো, অর্থাৎ উল্টা রাস্তাও যেতে পারো, তাহলেও একই জায়গা পৌঁছাবা। এবং এটা কি হবে, এইভাবে করাতে দেখা গেল যা যা হয়েছিল, এইভাবে করাতে যা যা হবে এইভাবে করাতে ঠিক উল্টাটা হবে। মানে যেমন ব্যাপারটা কি, তুমি এইভাবে করাতে Q1 ঢুকেছিল Q2 বেরিয়েছিল, এইভাবে যদি করো তাহলে Q2 ঢুকবে Q1 বেরিয়ে যাবে, এই আর কি। তো যাই হোক, একই জিনিস, এই জন্য একে বলা হয় প্রত্যাবর্তক প্রক্রিয়া বা রিভার্সিবল সাইক্লিক প্রসেস। এবং এই হলো আমাদের মোটামুটি একটা সাইকেল হলো, একটা কমপ্লিট হলো সাইকেল। So one cycle is actually composed of 4 steps. Step number 1 from A to B, isothermal expansions. Step number 2, adiabatic expansion. Step number 3, isothermal compression. And step number 4, তোমার হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, যাতে করে কী হয় আবারও P1 V1 T1-এ ব্যাক করতে পারে। From A to B, temperature T1 is fixed. From C to D, temperature T2 is fixed. B to C, টেম্পারেচার T1 থেকে কমে T2 হলো, D2-এ টেম্পারেচার T2 থেকে বেড়ে T1 হলো। এই হলো আমাদের লজিক। এবার আমরা ক্যালকুলেশনে চলে যাব। সো এটা হলো আমাদের প্রথমে থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট হয়ে গেলো, ডেসক্রিপশনটা হয়ে গেলো, এবার আসবে ক্যালকুলেশনের পার্ট। সো ক্যালকুলেশন মানে কি, Q1 T1 এই সমস্ত জিনিসগুলো আমাদের বের করতে হবে। ওকে, এই জিনিসটা করার জন্য আমরা কি করলাম, টোটাল জিনিসটাকে আমরা প্রথমে আমরা ক্যালকুলেশন করছি স্টেপ 1-এর ক্ষেত্রে ক্যালকুলেশন হবে। প্রথমে আমাদের স্টেপ 1-এর জন্য ক্যালকুলেশন হবে। স্টেপ 1-এ কী ছিল, স্টেপ 1-এ কী আছে, আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল সমষ্ণ এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন ভালো মতো বুঝতে হবে। আইসোথার্মাল এক্সপানশন, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ, এটা হলো স্টেপ নাম্বার 1। এতে কি হয়, প্রথমে ফার্স্ট লতে আসি। ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স কী বলছে, ফার্স্ট ল বলছে ডিকিউ ইজ ইকাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ। সুতরাং যেহেতু সমষ্ণ ডিউ 0, সুতরাং ডিডাব্লিউ দ্যাট ইজ ডিকিউ। তার মানে যেটা ওয়ার্ক ডান সেটাই কৃতকার্যকে যদি বলি W1, ওয়ার্ক ডানটা W1, তাহলে শোষিত তাপও Q1। যেহেতু W1 পজিটিভ, সুতরাং Q1ও পজিটিভ, তার মানে এটা হলো শোষিত তাপ। কেন, কারণ এটা পজিটিভ, তাই জন্য এটা শোষিত তাপ, এবং এই শোষিত তাপটাই হলো কৃতকার্য। সুতরাং শোষিত তাপ বের করব এবং ওটিকে আমরা কৃতকার্য বলবো, এবং এই কৃতকার্যটা পজিটিভ। দেখা যাক কি, তাহলে শোষিত তাপ বের করাটা যাবে না, কৃতকার্য বের করব। কৃতকার্যটাকে আমরা শোষিত তাপ বলবো, কৃতকার্য। তো আমরা জানি কৃতকার্য সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য হয় W1, এটা আমরা আগেও শিখেছি, RT log V2/V1। এই হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়ার কৃতকার্য। সো RT মানে টিটা হচ্ছে T1, বিকজ স্টেপ 1-এ টেম্পারেচারটা T1-এ ফিক্সড করা আছে, এটাও T1 এটাও T1। সো RT1 log V2/V1 হয়ে গেল, এবং এটাই হলো আমাদের Q1।
স্টেপ নাম্বার 1 কমপ্লিট। এইটা আমরা আর ক্যালকুলেশন করছি না, বিকজ এই ক্যালকুলেশনটা আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্য। একটা গ্যাস যখন P1 V1 T1 থেকে P2 V2 T2তে যায়, T1-এ যায়, সমষ্ণ প্রক্রিয়া T1 ফিক্সড আছে, তখন আমাদের কৃতকার্য কত হয় RT1 log V2/V1, না RT log V2/V1 হয় 1 মোলের জন্য, n মোলের জন্য nRT log V2/V1। এই ডিরাইভেশন আমরা করেছি, সেটাকে আমরা এখানে কাজে লাগালাম। এটাই কৃতকার্য, এবং কৃতকার্যটা এখানেই দেখালাম যে কৃতকার্যটা শোষিত তাপের সমান, সুতরাং শোষিত তাপও এটা হয়ে গেল সমষ্ণ প্রক্রিয়া। নেক্সট আমরা চলে আসি রুদ্ধতাপ প্রসারণ। সো রুদ্ধতাপ প্রসারণে কোনো রকম তাপ শোষিত হয়নি, খালি কৃতকার্য হয়েছে। তো স্টেপ 2 হলো আমার রুদ্ধতাপ প্রক্রিয়া, স্টেপ 2 হলো আমার অ্যাডিয়াবেটিক এক্সপানশন, রাইট, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এখানে কিন্তু কোনো রকম তাপের আদান প্রদান হয়নি, খালি কৃতকার্য হয়েছে। এবার আমরা সেই কৃতকার্যটা বের করব, যেহেতু প্রসারণ তাই কৃতকার্যটা পজিটিভ। সো W2 কৃতকার্য কী হয় আমরা জানি। কৃতকার্য অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি না গ্যাসটা মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক, এর গামা কী সেটা আমরা জানি না, তাই গামাটা গামা হিসেবে রাখবো। তার মধ্যে ফর্মুলা কী আছে, P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। এটা হলো একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের কৃতকার্যের ফর্মুলা, P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। এবার এটাকে যদি আমরা করি, এখানে আমাদের বেরোবে, দেখো এখানে হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে ইনিশিয়াল হচ্ছে P2 V2 T1, ফাইনাল হচ্ছে P3 V3 T2। সো এটা হচ্ছে ইনিশিয়াল। আচ্ছা, আর 1 মিনিট, এই আমি যদি নোটেশনটা যদি ঠিক করি, নাহলে তোমাদের অসুবিধা হতে পারে, আর একবার নোটেশনটা লিখছি। সো এই কৃতকার্যটা হলো পি ইনিশিয়াল, এইভাবে ভি ইনিশিয়াল মাইনাস পি ফাইনাল, হ্যাঁ রাইট, ভি ফাইনাল বাই গামা মাইনাস 1। এটা হলো অ্যাকচুয়ালি কৃতকার্য। সো P1 V1 মানে প্রথম, P2 V2 মানে ফাইনাল, তাই আমরা এখানে ইনিশিয়াল ফাইনাল করলাম। এইভাবে আমরা ফর্মুলাটা বসাতে সুবিধা হবে। এবার দেখি ইনিশিয়ালটা কোনটা। অ্যাকচুয়ালি অ্যাডিয়াবেটিক প্রসেস মানে B2C, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে B2C, এই যে জায়গাটা স্টেপ 2টা B2C। তো ইনিশিয়াল কোনটা 2, ফাইনাল কোনটা 3। তো বসাই দিই আমরা এখানে P2 V2 মাইনাস P3 V3 মাইনাস P3 V3 বাই গামা মাইনাস 1। এটা লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো যে P2 V2-র বদলে তুমি লিখবা যে এই অবস্থার আর ইন্টু এখানকার টেম্পারেচার, রাইট। আর একটা জিনিস ভাবি, এটা এই জায়গাগুলো না তোমাদের যারা এই জায়গাগুলোতে এখানে কোনো শোষিত তাপ নেই, অর্থাৎ এখানে কিউ ইজিক্যাল টু 0, কোনো আদান প্রদান হয় না তাপের, খালি কার্যটাই হলো। এবার স্টেপ 3-তে চলে আসি আমরা। স্টেপ 3-তে তুমি দেখো স্টেপ 3টা কী হবে। স্টেপ 3টা কি, স্টেপ 3 হলো, এই স্টেপ 3, এটা স্টেপ 2 এরকম ছিল। স্টেপ 3 হলো আইসোথার্মাল কম্প্রেশন, সমষ্ণ প্রক্রিয়ার সংকোচন। এবার ফর্মুলা লাগাই, ডিকিউ ইজিক্যাল টু হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবার আমরা দেখছি যে আইসোথার্মাল মানে ডিইউ 0, সো ডিকিউ ইজিক্যাল টু ডিডাব্লিউ। তার মানে আমরা বুঝলাম যে এটাকে Q2 বললাম, এটা হচ্ছে তোমার W2, এবার W3, কারণ এবার কৃতকার্যটাকে আমি বলছি W3। আর ছোড়ো, এই জায়গাটা যদি আমরা এইভাবে না চিন্তা করি, মানে ডিকিউ ইজিক্যাল টু হচ্ছে তোমার DW। সো এবার বলছে কম্প্রেশন মানে ডাব্লিউ হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ, কম্প্রেশন মানে এটা নেগেটিভ, তার মানে এটা হবে কি তাহলে, এটা হচ্ছে নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে বর্জন, তাপের বর্জন। সো তাপ বর্জন, আর এটা হলো কৃতকার্য। তাহলে বুঝে গেলাম যেটা কৃতকার্য, সেটাই হলো বর্জিত তাপ, যেটা কৃতকার্য সেটাই হলো বর্জিত তাপ, বাস। কৃতকার্যটাই হলো তাপ বর্জন মানে বর্জিত তাপের সমান। এবার এই কৃতকার্যটাকে আমি বলছি W3, আর এই বর্জিত তাপটাকে আমি বলছি Q2 কেন বলবো, বিকজ একটা Q1 আছে অলরেডি, একটা পেয়েছি, এবারে নেক্সট আমি Q2 পাচ্ছি। মাঝখানে তো Q পাইনি, এবার পেয়েছি Q, তাই জন্য Q2 ধরলাম। সো এই তাপটাকে হচ্ছে বর্জিত তাপ, আর এটা হলো কৃতকার্য। এবং কৃতকার্যটাই কি বর্জিত তাপ বলা হয় কেন, কারণ কৃতকার্যটা যেহেতু কৃতকার্যটা নেগেটিভ, তাই জন্য তাপটাও নেগেটিভ হবে, বিকজ এটা যা সাইন হচ্ছে এটা তাই সাইন হচ্ছে। এটা যদি নেগেটিভ হয় এটাও নেগেটিভ, এটা নেগেটিভ, কৃতকার্য নেগেটিভ মানে বর্জিত তাপ নেগেটিভ মানে একেবারে বর্জিত তাপ। তবে যেটা কার্য সেটাই হচ্ছে বর্জিত তাপ।
সো আমরা এবার আইসোথার্মাল কম্প্রেশনে আমি কৃতকার্যটা বের করি এবং সেটাই হলো আমাদের বর্জ্য তাপ। তাই জন্য বলা হয়েছে যে W2 Q2 Q2 হলো তোমার বর্জ্য তাপ এবং বাইরের দিকে সাইন করা আছে, মানে বেরিয়ে গেল। তো সর্বপ্রথম আমি কৃতকার্যটা বের করি, কারণ বর্জ্য তাপের তো কোনো ফর্মুলা নেই আমার কাছে, কৃতকার্যের ফর্মুলা আছে। ওকে, সো এই প্রসেসে কৃতকার্য আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্য কী হবে, আমরা জানি কৃতকার্য দ্যাট ইজ কল্ড W3, দ্যাট ইজ RT লগ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা তো নিয়ম। এবার হচ্ছে এক্ষেত্রে টেম্পারেচারটা কত ফিক্সড আছে সমষ্ণতে, এবার RT2-তে ফিক্সড আছে। ফাইনালটা কি, ফাইনাল ভলিউম হচ্ছে V4, ইনিশিয়াল ভলিউম হচ্ছে V3, সো লগ V4 বাই V3, দ্যাট ইজ কল্ড W3. So W3 is equal to RT2 log V4 by V3. এই হলো আমার কৃতকার্য আইসোথার্মাল কম্প্রেশন, এবং কৃতকার্য W3 is equal to RT2 log V4 by V3. এই হলো আমার কৃতকার্য W3 is equal to RT2 log V4 by V3, এবং এটাই হলো আমাদের কি বর্জিত তাপ Q2, এটা বর্জিত তাপ, এটা লিখে রাখলাম এখানে, এটা হচ্ছে বর্জিত তাপ এক্সপ্রেশন। ওকে, হয়ে গেল এটা আমাদের আইসোথার্মাল কম্প্রেশনে কৃতকার্য বেরিয়ে গেল। নেক্সট যেটা আমাদের আসবে, লাস্ট যেটা আছে সেটা হলো স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 4। এই স্টেপ নাম্বার 4-এ হচ্ছে স্টেপ 4-এ কী হচ্ছে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন দ্রুততাপ সংকোচন, এই দেখো। এবং এখানে তো তাপের আদান প্রদান হয় না, আগেই বলেছি অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো তাপের আদান প্রদান নাই, ফলে Q0, এখানেও সেম প্রসেস হবে Q0, ফলে এখানেও প্রসেস হবে Q0, কোনো তাপের আদান প্রদান হয় না। খালি আমরা কৃতকার্যটাকে দেখবো কী হয়, খালি এই প্রসেসে আমরা কৃতকার্যটাকে ক্যালকুলেশন করে নেবো কত হয়, দেখি কৃতকার্যটা কত হয়। সো কৃতকার্যকে বলে W4 ফর্মুলা কি, W4 এর ফর্মুলা PI VI মাইনাস PF VF বাই গামা মাইনাস 1, এটা হলো ফর্মুলা একটা। অথবা বলতে পারো RTI মাইনাস TF বাই গামা মাইনাস 1, এটাও বলতে পারো। তো দেখে নিই, ফর্মুলাটা বসাই দিই। PI VI মানে ইনিশিয়াল কোথা থেকে শুরু হয়েছে, 3 নাম্বার থেকে শুরু হয়েছে, ফাইনাল কোথায় গেছে, ইনিশিয়াল শুরু হয়েছে 4 নাম্বার থেকে, ফাইনাল গেছে কোথায় 1 নাম্বারে। তাহলে PI VI হচ্ছে P4 V4, ফাইনাল হচ্ছে P1 V1। ওকে, সো বসাই দিই এখানটায়, দিস ইজ অ্যাকচুয়ালি P4 V4 মাইনাস চলে আসলো P1 V1-এ বাই গামা মাইনাস 1। আর যদি ইন টার্মস অফ টেম্পারেচার দেখি তাহলে হবে, দেখি কি, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে T2, ফাইনাল টেম্পারেচার হচ্ছে T1। সো ইনিশিয়াল হচ্ছে T2 মাইনাস ফাইনাল টেম্পারেচার হচ্ছে T1 বাই গামা মাইনাস 1। এই হলো অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে কৃতকার্য, এবং এই কৃতকার্যটা কিন্তু আমাদের ওকে, এটা কৃতকার্য। ওকে, এবার আমরা মোট কৃতকার্য দেখব। মোট কার্য হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এই হলো আমাদের কৃতকার্য। বসাই দিই W1 W2 W3 W4। W1 হচ্ছে RT1 log V2 বাই V1, বসাই। সো দ্যাট ইজ ইকাল টু RT1 log V2 বাই V1, ওকে, প্লাস W2 কত, W2 হলো এই W2 RT1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1, ওকে, RT1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1 বসাই দিই, আর T1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1, ওকে, প্লাস এবার W3 কত, W3 এই যে RT2 log V4 বাই V3 বসাই দিই, RT2 log V4 বাই V3। সো RT2 log কি V4 বাই V3, এটা আসছে না, মনে হয় তাই আসছে, RT2 log, রাইট। এবার W4 এখানে আছে RT2 মাইনাস T1 গামা মাইনাস 1, RT2 মাইনাস T1 বাই গামা মাইনাস 1, এই হলো মোট কৃতকার্য। এবার দেখো, যদি তুমি ভালো মতো খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা যে এটা কেটে গেল, বিকজ RT1 মাইনাস T2, এটা হচ্ছে RT2 মাইনাস T1, থেকে গেল কত, থেকে গেল তোমার হচ্ছে RT1 log V2 বাই V1
প্লাস আর T2 লগ V4/V3। এবার একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে যে V4 আর V3-র মধ্যে V3টা বড়, V4টা ছোট, তাই জন্য লগের এটা আমরা করলাম কি উল্টা করে লিখবো। সো লগ উল্টা করে লিখলে তুমি জানো কি হয়, RT1 লগ V2/V1, এটাকে উল্টা করলে মাইনাস হয়ে যাবে RT2 লগ V3/V4। এই হলো আমাদের কৃতকার্য। ভেরি গুড, খুবই সহজ। RT1 লগ V3/V1 মাইনাস RT2 লগ V3/V4, এই হলো কৃতকার্য, মোট সাইক্লিক প্রসেসের কৃতকার্য। আর আমাদের শোষিত তাপ কি আছে? শোষিত তাপ হচ্ছে একটাই Q1। সেটা কত? সেটা মনে হয় এই যে প্রথমটাই, দেখো প্রথমটা শোষিত তাপ, এই যে যেটা Q1 সেটাই W1, RT1 লগ V2/V1। ওকে, সো এটা হচ্ছে RT1 লগ V2/V1, এটা হলো আমাদের শোষিত তাপ। এবারে অনুপাত করলে আমাদের কৃতকার্য পাওয়া যায়, যান্ত্রিক দক্ষতা, এটা হচ্ছে W/Q1। সুতরাং ডাব্লিউকে Q1 দিয়ে ভাগ করলে আমাদের এটা বেরিয়ে যাবে। বিফোর ডুইং দ্যাট, এইটা করার আগে আমি করব কি, V1 V2 V3 V4-এর মধ্যে একটা রিলেশনস বের করে নিব। V1 V2 V3 এবং V4-এর মধ্যে একটা সম্পর্ক আমরা বের করব। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার V1 V2 V3 V4-এর মধ্যে একটা রিলেশনস বের করার জন্য আমরা চলে যাই এই যে গ্রাফটার মধ্যে, রিলেশনস বের করার চেষ্টা করি। এই রিলেশনস বের করার জন্য আমরা করলাম কি, এই স্পেসটাকে একটু ফাঁকা করে দিলাম, বিকজ এটা আমাদের লাগবে জায়গা। ওকে, এবার আমরা রিলেশনস দিকে যাচ্ছি। V1 V2 V3 V4 এগুলো আমাদের রিলেশনস বানাবো। V1 V2 V3 V4 এগুলো আমাদের রিলেশনস বানাবো। ওকে, তুমি দেখো, চেষ্টা করো যে B2C এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, B2C। সো বি অ্যান্ড সি এর মধ্যে তুমি যদি কানেক্ট করো B2C, তাহলে বলবা P2 V2 টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু, সো আমাদের কাছে সম্পর্ক আছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। আমাদের কাছে সম্পর্ক আছে, সেটা হলো এরকম যে PV টু দি পাওয়ার গামা দ্যাট ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ওকে, PV টু দি পাওয়ার গামা দ্যাট ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের একটা সম্পর্ক। এটাকে তুমি কনভার্ট করতে পারো এইভাবে যে P এর জায়গায় তুমি লেখো আদর্শ গ্যাস, তাই জন্য PV ইজ ইকাল টু RT। সো P এর জায়গায় লিখতে পারো RT/V দ্যাট ইজ ইকাল টু P। যেহেতু এটা আদর্শ গ্যাস, তাই জন্য সম্পর্কটা মেনে চলবে। সো P এর জায়গায় তুমি লিখলে RT/V ইন্টু V টু দি পাওয়ার গামা দ্যাট ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তো এখান থেকে এসে গেল দেখো T ইন্টু V টু দি পাওয়ার গামা মাইনাস 1 দ্যাট ইজ ইকাল টু কনস্ট্যান্ট। সো বলে আর কই গেল, আর তো কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট বাই আর ইজ ইকাল টু নিউ কনস্ট্যান্ট। So T into V to the power gamma minus 1 is a new constant. So এটা যেমন একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের সম্পর্কটাতে প্যারামিটার P আর V আছে, এটাও একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের সম্পর্কটাতে প্যারামিটার T আর V আছে। So this is a relation connecting the parameters between P and V, and this is a relation connecting the parameters T and V. সো তুমি কি ইউজ করবা তার উপর ডিপেন্ড করছে তুমি কোন সম্পর্কটা ব্যবহার করবো। আমি T আর V এটাকে ইউজ করবো অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে। তো দেখা যাক, প্রথম অ্যাডিয়াবেটিক প্রসেসের নাম হচ্ছে B2C। তো প্রথম অ্যাডিয়াবেটিক প্রসেসের নাম হচ্ছে B2C। সো এই B2C এই প্রসেসের মধ্যে আমি যদি এই সম্পর্কটা কাজে লাগাই, তাহলে এটা হয়ে গেল T1 ইনিশিয়াল, এটা হয়ে গেল এখানে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজিক্যাল টু B2C। এবার সিতে চলে আসো, সিতে টেম্পারেচার হলো T2 আর ভলিউম হলো V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এটা হলো আমাদের একটা রিলেশনস, আশা করি বোঝা গেল। B2C এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে এটা হচ্ছে T1, এটা হচ্ছে V2। সো T1 ইন্টু V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হলো T2 ইন্টু V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা রিলেশন নাম্বার গেল। আর একটা হচ্ছে D2A। তো সেম জিনিস আমি যদি D2A তে ইউজ করি, তাহলে কী দেখা যাচ্ছে,
ডি টু এ সেম প্রসেস আমি যদি ডি টু এর জন্য ইউজ করি, ডি টু এ এই প্রসেসটার জন্য ইউজ যদি করি, তাহলে এখানে হচ্ছে টেম্পারেচার টি টু, ডিতে টেম্পারেচার টি টু, ভলিউম হচ্ছে ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ডিতে এটাই আছে, দেখো টি টু ভি4 গামা মাইনাস ওয়ান, এখানে টি1 ভি1 গামা মাইনাস ওয়ান। সো এগেইন দিস ইজ টি1 ভি1 গামা মাইনাস ওয়ান। আমি এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি। সো টি1 ভি1 গামা মাইনাস ওয়ান ইজ ইকাল টু টি2 ভি4 গামা মাইনাস ওয়ান। এই হলো আমাদের আর একটা রিলেশন। সো এরকম আমরা দুটো রিলেশনস আমরা পেয়ে গেলাম এখান থেকে। সো এই হলো রিলেশনস। এবার এই রিলেশনসগুলোকে তুমি যদি বাদিক ডান দিক ডিভাইড করে দাও, ডিভাইড করলে যেটা বেরাবে যে ভি2 গামা মাইনাস ওয়ান বাই ভি1 গামা মাইনাস ওয়ান, টি1 কেটে যাবে, আর এইদিকে ভি3 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই ভি4 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে এটা মানে হচ্ছে এরকম, ভি2 বাই ভি1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকাল টু ভি3 বাই ভি4 হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এবার পাওয়ারটাকে আউট করে দিলাম, যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমার ভি2 বাই ভি1 ইজ ইকাল টু ভি3 বাই ভি4। এই হলো রিলেশন, মানে ভি2 বাই ভি1 আর ভি3 বাই ভি4টা সেম, ভি2 বাই ভি1 ইজ ইকাল টু ভি3 বাই ভি4। এবার এই রিলেশনসটাকে আমি কি করলাম, 2 1 3 4, ওকে 2 1 3 4, এই রিলেশনসটাকে আমি এই যে এখানে 1 নম্বর সমীকরণে যে কৃতকার্য তার মধ্যে বসাচ্ছি। তারপর ডাব্লু হয়ে গেল কি, আর টি1 লগ 2 1 মাইনাস আর টি2 লগ 3 4, 3 4 বদলে আবার 2 1 দিয়ে দিলাম, বিকজ 2 1 ইজ ইকাল টু 3 4, তাই তো বলা হয়েছে ভি2 বাই ভি1 ইজ ইকাল টু ভি3 বাই ভি4। এটা আমাদের অলরেডি আছে, প্রুভড, এখনই প্রুভ করলাম। এতে কি হলো, লগ ভি2 বাই ভি1টা কমন চলে গেল। সো হয়ে গেল, দেখো আর লগ ভি2 বাই ভি1 কমন চলে গেল, পড়ে থাকলো কি টি1 মাইনাস টি2, দ্যাট ইজ হচ্ছে দ্যাট ইজ ইকাল টু কৃতকার্য ডাব্লু। সো দ্যাট ইজ ইকাল টু কৃতকার্য ডাব্লু। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এবার যদি ইটার মধ্যে যদি আমরা বসাতে চাই, তাহলে ইটা কত হবে, ইটা হচ্ছে ডাব্লু মানে আর লগ ভি2 বাই ভি1 ইন্টু টি1 মাইনাস টি2 ডিভাইডেড বাই ডাব্লু হচ্ছে ডাব্লু বেরিয়ে গেল, আর কিউ1 কোনটা, এই এটা বসা দাও, আর লগ ভি2 বাই ভি1 ডিভাইডেড বাই টি1। এবার এখানে কি হলো আমার, এই আর ক্যান্সেল, এটা ক্যান্সেল, সেটা হয়ে গেল কি আমার ইটা ইজ ইকাল টু টি1 মাইনাস টি2 ডিভাইডেড বাই টি1। সো দ্যাট ইজ ইকাল টু 1 মাইনাস টি2 বাই টি1। সো এটা হয়ে গেল, দেখো একটা নতুন ফর্মুলা হয়ে গেল 1 মাইনাস টি2 বাই টি1। এই হলো আমাদের একটা ফর্মুলা ছিল, যেটা ডাব্লু বাই কিউ1 বা 1 মাইনাস কিউ2 বাই কিউ1 ছিল, কি ছিল হচ্ছে ডাব্লু বাই কিউ1 বা ইটা ইজ ইকাল টু ডাব্লু বাই কিউ1 ছিল। সেটাকে আমরা পরবর্তীকালে দেখিয়েছিলাম যে এটা আসলে 1 মাইনাস কিউ2 বাই কিউ1 হয়। এখন আমরা এটা প্রুভ করলাম যে আসলে এটা হচ্ছে 1 মাইনাস টি2 বাই টি1। এবং এখান থেকে আমরা, এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন, এবং এখান থেকে আমরা প্রমাণ করতে বা এক্সপ্লেন করতে পারি যে কেন ইটাটা আমাদের 1 হয় না। ইটা ইজ নট ইটা ইজ ইকাল টু 1 হোয়েন দেখো টি2 ইজ ইকাল টু 0, মানে সিঙ্কের যে টেম্পারেচারটা, সে টেম্পারেচারটা 0 মানে কি 0 কেলভিন। এবার 0 কেলভিন টেম্পারেচার তো কখনই পসিবল না পৌঁছানো, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তো কখনই পৌঁছানো যায় না। যেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড কখনোই পৌঁছানো যায় না, তার মানে 0 কেলভিন কখনোই পৌঁছাতে যায় না, তাই জন্য এটা কখনোই 1 হবে না, এটা কখনোই 1 হবে না, ফলে এটা অলওয়েজ লেস দেন 1 হবে। এখান থেকে এক্সপ্লেন করা হবে কেন ইটাটা কখনোই 1 হয় না, এটা অলওয়েজ লেস দেন 1 হয়। সো কার্নো ইঞ্জিনের এক্সপ্লেনেশনটা দিল। যাই হোক, যেহেতু 0 কেলভিন সিঙ্কের টেম্পারেচার, তাপীয় আধার যেটা সিঙ্ক, তার টেম্পারেচার যেহেতু 0 কেলভিনে আনা যায় না, তাই জন্য ইটাটাও আমাদের 1 হয় না, এটা অলওয়েজ লেস দেন 1 হয়, কারণ টি2 কিছু না কিছু ভ্যালু হবে, দেয়ারফর ইটা
অলওয়েজ লেস দেন 1 হবে, ফলে ইটাটা কখনই 1 হবে না। আর যেহেতু ইটা লেস দেন 1 হবে, তার মানে ইটা ইজ ইকাল টু ওই ডাব্লু বাই কিউ ওয়ান ইজ অলওয়েজ লেস দেন 1, তার মানে ডাব্লু অলওয়েজ লেস দেন কিউ ওয়ান হবে। তার মানে এই কার্যটা শোষিত তাপের থেকে অলওয়েজ ছোট হবে। তার মানে আমরা বুঝলাম যে কিউ টু ইজ ইকাল টু কিউ, আচ্ছা এখান থেকে আমরা তার মানে আমরা এটা বুঝলাম যে অন্যভাবে যদি লিখি, তার মানে বুঝলাম যে শোষিত তাপের থেকে কৃতকার্যটা অলওয়েজ ছোট হচ্ছে, মানে শোষিত তাপের গোড়াটাই কৃতকার্য হবে না, একটা তাপ অবশ্যই নষ্ট হবে বা রিজেক্ট হবে। এটি হচ্ছে আমাদের সেকেন্ড ল বেরিয়ে গেল, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। কি বলছে যে এরকম কোনো তাপীয় ইঞ্জিন বানানোই যাবে না, এরকম কোনো তাপীয় ইঞ্জিন বানানোই যাবে না যে শোষিত তাপে পুরোটাই ও কার্যে রূপান্তরিত করে দিবে। এটা সম্ভব না। কেন সম্ভব না? আমাদের এই কার্নো ইঞ্জিন দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারলাম কেন সম্ভব না। কারণ এটা করতে গেলে আমাকে 0 কেলভিন আনতে হয়, সেটা ফার্স্ট ল, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটা কেলভিন প্ল্যাঙ্ক নামে একজন বিজ্ঞানী বলেছিলেন, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলা হয় এটাকে। তো কি কেন কি তাহলে লটা কী বাড়ালো? লটা এটা বাড়ালো যে এরকম কোনো তাপীয় ইঞ্জিন বানানোই সম্ভব না যার কাজ হচ্ছে যে যে তাপটা ও শোষণ করছে আধার থেকে, সেই তাপের 100%ও কৃতকার্যে কনভার্ট করছে, সম্ভব না। অলওয়েজ কী হবে, এই কিউ ওয়ানের একটা পার্টও কার্য করবে, বাকি পার্টটাও কী করবে, সিঙ্কে রিজেক্ট করবে, অর্থাৎ সিঙ্কে রিজেক্ট করতেই হবে ওকে। অর্থাৎ এটা যদি সাপোজ 100 জুল হয়, তাহলে এটা যদি 60 জুল হয়, তাহলে 40 জুল ওকে রিজেক্ট করতে হবে। এরকম হবে না যে 100 জুল পেলাম, শোষিত তাপ 100 জুল এবং এটাই 100 জুল কার্যে রূপান্তরিত করে ফেললো, এটা সম্ভব না, ইট ইজ নট পসিবল। তো যাই হোক, এটা হলো আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের একটা পার্ট, একটা স্টেটমেন্ট, যেটাকে আমরা বলছি তাপীয় ইঞ্জিনের ল বলতে পারি, ল অফ থার্মো ইঞ্জিন। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের এটা হচ্ছে পার্ট ওয়ান, যেটাকে আমরা বলছি থার্মো ইঞ্জিনের ল। সেই লটা আমাদের এটা বলছে যেরকম কোনো তাপীয় ইঞ্জিন বানানোই যাবে না যে যে তাপটা শোষণ করবে তার 100% কার্যে রূপান্তরিত করবে উইদাউট এনি, মানে কোনো রকম হিট সিঙ্ককে বা সারাউন্ডিংসকে বা যেভাবে হোক না কেন, উইদাউট এনি লস অফ হিট, মানে কোনো রকমভাবে কোনো রকম ও হিট রিজেকশন না করে 100% কার্যে রূপান্তরিত করে ফেলবে, এরকম কোনো ইঞ্জিন আমরা বানাতেই পারবো না, এরকম কোনো ইঞ্জিন আমরা বানাতে পারবো না। এবং এইটাই আমাদের হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের পার্ট ওয়ান। এরকম আর একটা পার্ট আছে, ঠিক আছে? তারপরে যদি একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, সাপোজ একটা তাপীয় ইঞ্জিন, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল নাম্বার 1। সাপোজ একটা তাপীয় ইঞ্জিন সোর্স থেকে, মানে উচ্চ তাপমাত্রার আধার থেকে, সোর্স মানে উচ্চ তাপমাত্রার আধার থেকে 100 জুল তাপ শক্তি শোষণ করলো এবং দেখা গেল এই থেকে ও নিম্ন তাপমাত্রার আধারে মানে সিঙ্কে ও 40 জুল ও রিজেক্ট করলো, মানে ও প্রদান করলো, বর্জন করলো। তাহলে সেই তাপীয় ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা কত? তাহলে আমরা ফর্মুলা লাগাবো, ডাব্লিউ ইজিক্যাল টু কি, আমাকে ইটা বের করতে বলছে। তো ডাব্লিউ ইজিক্যাল টু কী হয় আমরা জানি, প্রথমে লাগাই শক্তি সূত্র, কিউ ওয়ান ইজিক্যাল টু ডাব্লিউ প্লাস কিউ টু। সো ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ ওয়ান হচ্ছে 100, কিউ টু হচ্ছে 40, সো দ্যাট ইজিক্যাল টু 60 জুল। এটা হলো কৃতকার্য। সো ইটা ইজিক্যাল টু ডাব্লিউ বাই কিউ ওয়ান, ডাব্লিউ মানে 60, কিউ ওয়ান মানে 100, হ্যাঁ এটা হলো ইটা, মানে 3/5 ভগ্নাংশে, কিন্তু এটা অলওয়েজ পার্সেন্টেজে দিতে হয়। তার মানে কি 3/5কে তুমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আনবা, দ্যাট ইজ ইকাল টু 60%। এই হলো ফর্মুলা এবং এটা হলো কোশ্চেন। এটি বোর্ডের এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, অ্যান্সার বাড়ায় গেল। সেটা একটা অঙ্ক মনে রাখবো, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রে পার্ট এ। এবার আমরা আসি তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রে পার্ট বি। পার্ট বি, এটা আমরা বোঝাই আগে পার্ট বি। এই লটা হচ্ছে, এতক্ষণ আমরা পড়ালাম তাপীয় ইঞ্জিন সংক্রান্ত ল,
তার কাজ কি? তার কাজ হচ্ছে উচ্চ আধারের কোনো সোর্স থেকে তাপ শোষণ করা, ইঞ্জিনের কাজ তাপ শোষণ করা, সেই তাপের একটা পার্ট হচ্ছে কৃতকার্য করা, বাকি যে পার্টটা সেটা নিম্ন তাপীয় আধারের মধ্যে রিজেক্ট করা। এবং এক্ষেত্রে ইটা ইজিক্যাল টু W/Q1 যান্ত্রিক দক্ষতা। এই হলো একটা ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিনের ফাংশন, বেসিক ফাংশন মাথা রাখতে লাগবে। দিস ইজ দ্য বেসিক ফাংশন অফ এ হিট ইঞ্জিন। ওকে, পার্ট এ হয়ে গেল এটা। এবার আসি থার্মোডাইনামিক্সের তাপগতিবিদ্যার সেকেন্ড লর পার্ট বি। তাপগতিবিদ্যার সেকেন্ড ল পার্ট বি বলার আগে আমরা কি পরের পার্টটাতে, সেই পার্টটার নাম হচ্ছে রেফ্রিজারেটর। এই পার্টটা রেফ্রিজারেটর সংক্রান্ত। প্রথমে রেফ্রিজারেটরের ফাংশনটা বুঝি। রেফ্রিজারেটরের কাজ কী? রেফ্রিজারেটরের কাজ খুব সিম্পল। রেফ্রিজারেটরের কাজ হচ্ছে যে রেফ্রিজারেটর কী করে, রেফ্রিজারেটর ঠিক উল্টা কাজটা করে তাপীয় ইঞ্জিনের। রেফ্রিজারেটর তাপীয় ইঞ্জিনের উল্টা কাজটা করে। ও কি করে? ও হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ শোষণ করে। ফ্রিজের ভিতরে যে নিম্ন তাপমাত্রার বস্তু আছে সেখান থেকে তাপ শোষণ করে। বাইরে থেকে আমরা একটা এনার্জি সাপ্লাই করি। কেন? সাপ্লাই না করলে তো তাপ শোষণ করতে পারে। ইলেকট্রিক চলে গেলে তো আর কখনোই রেফ্রিজারেটর হিট অ্যাবজর্ব করতে পারে না, ঠান্ডা বস্তুকে ঠান্ডা রাখতে পারে না। তো রেফ্রিজারেটরের কাজ হচ্ছে, রেফ্রিজারেটর এই কাজটা করে কি? রেফ্রিজারেটরের কাজটা করে একটা সিস্টেম। সেটা হচ্ছে একটা কুলেন্ট থাকে, একটা গ্যাস থাকে, নাইট্রোজেনের একটা অক্সাইড থাকে। সেটাই হচ্ছে রেফ্রিজারেটরের এই যাবতীয় ঘটনাগুলো ঘটায়। সে কী করে? সেই কুলেন্ট বা সেই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কী করে? রেফ্রিজারেটরের ভিতরে যে সমস্ত খাদ্যদ্রব্য আছে সেখান থেকে তাপ শোষণ করে। অবশ্যই তাকে পারফর্ম করানো হয় বাইরে থেকে ইলেকট্রিকের সাহায্যে, এনার্জির সাহায্যে। অর্থাৎ বাইরে থেকে ইলেকট্রিক কী করে, এনার্জি কী করে, বাইরে থেকে সোর্স কী করে, ওকে এই কাজটা করানোর জন্য বাইরে থেকে ওকে শক্তি বা কার্য করা হয় উপরে, মানে বাইরে থেকে শক্তি সাপ্লাই করা হয়, এনার্জি সাপ্লাই করা হয় কার্যের মাধ্যমে। এবার কি করে, এবং এর ফলে কি করছে, ও সোর্সের মধ্যে ও উচ্চ তাপমাত্রার বস্তুতে হিটটা সাপ্লাই করে দিল, এবং দ্যাট ইজ Q1। কারণ Q1 হবে এই কারণে, এই যে Q1 ইজিক্যাল টু Q2 শোষণ করলো, বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিলাম, এবং এই দুয়ে মিলে আমরা রিজেক্ট করলাম, মানে সোর্সে দিলাম হচ্ছে Q1। এই হলো আমাদের ফাংশন রেফ্রিজারেটরের। সো রেফ্রিজারেটরের ফাংশনটা বোঝা গেল। আর একবার বোঝাচ্ছি। রেফ্রিজারেটরের মধ্যে একটা 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 সিস্টেম থাকে, একটা কি বলবো ওটাকে, মানে একটা আইডিয়াল গ্যাস থাকে, মানে একটা গ্যাস থাকে। সেই গ্যাসটা এই পারফরমেন্সটা করে, গ্যাসটা এই কার্যটা করে। কি করে এই গ্যাস? কি করে? গ্যাস হচ্ছে তোমার রেফ্রিজারেটরের ভিতরে যে লো টেম্পারেচার যে সমস্ত খাদ্যবস্তুগুলো আছে সেখান থেকে তাপটা শোষণ করে। এই শোষণ করাতে গেলে বাইরে থেকে ওকে আমাদের এনার্জির একটা সাপোর্ট দিতে হয়, যেটা অবশ্যই ইলেকট্রিকের সাহায্যে। ইলেকট্রিক যদি চলে যায় ওই কাজটা করতে পারে না। সো ইলেকট্রিকের সাহায্যে আমরা কি করি, ওকে পারফর্ম করানোর চেষ্টা করি। মানে ও কাজ করে কি না, ও বাইরে থেকে ভেতর থেকে ঠান্ডা বস্তু থেকে তাপটা শোষণ করে এবং গরম বস্তুতেও, মানে পরিবেশে হোক, সেখানেও আমরা সেই গ্যাসটা কী করে, সেখানে আমাদের তাপটা রিজেক্ট করে, পরিবেশে রিজেক্ট করে। সো এটাকে আমরা বলতে পারি ফ্রিজের ভিতরে, এটাকে আমরা বলতে পারি এনভায়রনমেন্ট যার টেম্পারেচার বেশি। আর এটাকে আমরা বলি পরিবেশের ফ্রিজের ভিতরে, ইনসাইড অফ ফ্রিজ। আশা করি বুঝতে পারি। এটা হচ্ছে ইনসাইড অফ ফ্রিজ। ফ্রিজের ভিতর থেকে এই কুলেন্টটা, এই যে গ্যাসীয় সিস্টেমটা যেটা আমাদের ফ্রিজের পিছনে লাগানো থাকে, সে কী করে, ফ্রিজের ভিতর থেকে তাপ নেয়। অর্থাৎ এটা কিন্তু শীতল, টেম্পারেচার কম, সেখান থেকে তাপ নিয়ে বাইরের ইলেকট্রিক এনার্জি সাপ্লাইয়ের সাহায্যে সে তাপটা নিতে পারছে, এবং টোটাল যে হিটটা তৈরি হলো Q2+W, সেটা নিয়ে ও এনভায়রনমেন্ট বা পরিবেশে রিজেক্ট করে দিল। সো এটা হলো আমাদের ফ্রিজের ফাংশন। এবং এখানে আমাদের ওর একটা যান্ত্রিক দক্ষতা হয় না ফ্রিজের হয় তোর হচ্ছে এফিসিয়েন্ট পারফরমেন্স, কি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কিছু একটা এরকম নাম, যাকে আমরা পি অক্ষর দ্বারা
প্রকাশ, ই অক্ষর দ্বারা, ছোট অক্ষর হাতের অক্ষর ই দিয়ে প্রকাশ করব। পারফরমেন্স কোফিশিয়েন্ট কিছু একটা নাম আছে, দেখে নিস তোরা কী বলে, এফিসিয়েন্সি কি সামথিং, পারফরমেন্স কোফিশিয়েন্ট বা সামথিং, যেটা ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটার কীভাবে প্রকাশ করবো এটাকে, এটা মানে হচ্ছে ও আসলে কত পরিমাণ হিট অ্যাবজর্ব করছে, Q2, আর এটা করতে গিয়ে ওকে কত এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে বাইরে থেকে, W। এইটাকে আমরা বলছি এই কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স, ই, মানে পারফরমেন্স কোফিশিয়েন্ট ই বলা হয়। সো Q2/W মানে ও কত হিট অ্যাবজর্ব করলো, মানে শীতল বস্তু থেকে কত হিট ও শোষণ করছে, এবং এটা করার জন্য ওকে কত এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা কি? এবার যদি বলতাম যে না আমাদের লাগবে না, আমরা অটোমেটিক আমরা করতে পারবো, অর্থাৎ এই ইঞ্জিনটা এই যে রেফ্রিজারেটার একটা ইঞ্জিন হলো, এই ইঞ্জিনটা উইদাউট এই এনার্জি সাপ্লাই ও এখান থেকে এখানে হিটটা সাপ্লাই করতে পারছে, অর্থাৎ Q2 নিচ্ছে, Q1 দিচ্ছে। তার মানে W যদি 0 হয় তাহলে E ইনফিনিটি হয়ে গেল, হ্যাঁ, অসীম। এটা বাস্তবে সম্ভব নয়, অসীম ক্ষমতা গুণক সম্পন্ন, এটা সম্ভব নয়। সো এটা আমাদের ইম্পসিবল কেস। সো আমাদের আলটিমেটলি বেড়ে গেল Q2/W। এবার W মানে, এবার দেখো এখান থেকে তুমি যে W বের করো, W = Q1 - Q2। সো এখান থেকে তুমি বের করে দাও Q2/Q1 - Q2। এই হলো আমাদের কিন্তু এফিসিয়েন্সি কোফিশিয়েন্ট তোমার রেফ্রিজারেটরে, Q1 - Q2। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা, E = Q2/Q1 - Q2। সো খুব সুন্দর একটা ফর্মুলা বেরোলো। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে এই হলো আমাদের তোমার লটা, মানে কোফিশিয়েন্টে বেরোলো। এবার এখানটায় দাঁড়িয়ে তুমি একটা ল বানাতে পারো। লটা হচ্ছে এটা, যেটাকে আমি বলছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের পার্ট বি। সেটা হচ্ছে এটা, যে এরকম কোনো ইঞ্জিনে বানানো সম্ভব নয় যে বাইরে থেকে কোনো রকম শক্তির সাহায্যের ব্যতিরেকে, মানে ছাড়া, শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে ও তাপ ট্রান্সফার করবে। ইট ইজ নট পসিবল। So it is not possible to construct an engine or refrigerator which only function is to convert heat or transfer heat from a cold reservoir to a hot sink, hot source, or from a cold body to a hot body. So cold body মানে লো টেম্পারেচার বডি থেকে হট বডিতে হিট ট্রান্সফার করা যাবে, স্বতঃস্ফূর্তভাবে হবে না। এটা করা যাবে যদি বাইরে থেকে ওই ডাব্লুটা থাকে। ডাব্লু যদি না থাকে তাহলে এটা পারফরমেন্স করা যাবে না। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের পার্ট বি। সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের পার্ট বি সেটা আসলে রেফ্রিজারেটর ল। এভাবে লটা মনে রাখলে বলে তুমি স্টেটমেন্টটা দিতে পারবা। রেফ্রিজারেটর ল মানে কি, এরকম কোনো ইঞ্জিন বানানো সম্ভব না যে যার বাইরে থেকে এনার্জি সাপ্লাই ছাড়াই ও স্বতঃস্ফূর্তভাবে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে ও তাপ সঞ্চালন করে দিবে। ইট ইজ নট পসিবল, এটা বাস্তবে সম্ভব হয় না। সো এটা হবে না। সো এটা গল্পটা শেষ। এটা হলো ফর্মুলা, বাট W = 0 হলে এটা সম্ভব না, W ≠ 0 হলে এটা সম্ভব। অর্থাৎ আমাদের W লাগবে, তাহলে এটা সম্ভব। সো এটা হলো আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের পার্ট বি। সো পার্ট বি, এই যেটা বললাম যে এরকম কোনো আমাদের ইঞ্জিন বানানো সম্ভব নয় যার কাজ হচ্ছে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ সঞ্চালন করা, বাইরে থেকে শক্তি সাপ্লাই ব্যতিরেকে। এটাকে বলা হয়, এটা মনে হয় ক্লসিয়াসের স্টেটমেন্ট। দিস ইজ অ্যাকচুয়ালি কল ক্লসিয়াস স্টেটমেন্ট। আমি নামগুলো একটু ভুলে বলতে পারি, উল্টাটাও হতে পারে, যে আগেরটা ক্লসিয়াস, এটা কেলভিন প্ল্যাঙ্ক। তোমরা একটু চেক করে নিও, এটা নামটা উল্টাও হতে পারে, যে এটা কেলভিন প্ল্যাঙ্ক, হিট ইঞ্জিনেরটা ক্লসিয়াস। আমি কি বলেছি? আমি বলেছি প্রথমটা, এইটা হচ্ছে তোমার হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমি বলেছিলাম এটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক, আর এটা হচ্ছে ক্লসিয়াস। উল্টাটাও হতে পারে, যে হিট ইঞ্জিনটা ক্লসিয়াস বলেছে, এটা কেলভিন প্ল্যাঙ্ক বলেছে। তোমরা একটু কারেকশন করে নিও, দেখে নিও যে কোনটা কী। আর যদি তোমরা ওকে একটু টাইম দাও তাহলে আমি বলতে পারি। 1 মিনিট আমি একটু দেখি তোমাদের এই যে প্রবলেমগুলো আমি তোমাদের করাচ্ছি,
সেই প্রবলেমগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখো প্রবলেমগুলো। কোশ্চেন নাম্বার 1, যে হোয়াট অ্যামাউন্ট অফ হিট মাস্ট বি সাপ্লাইড, হোয়াট অ্যামাউন্ট of heat must be supplied to 2 into 10 to the power minus 2 kg of nitrogen, 2 kg of nitrogen gas at room temperature, to raise its temperature, okay, by 45 degrees centigrade, at constant pressure, Right question, molecular mass of nitrogen আমরা বলবো, আমরা জানি নাইট্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে তোমার 28, আর আর এর ভ্যালু তোমরা জানো 8.31 জুল পার মোল পার কেলভিন, এই হলো আমাদের গিভেন ডেটা। তো আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার তোমরা পারবে করতে। অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যে হিট সাপ্লাই করছি, দ্যাট ইজ ইকাল টু এম মাস, ওকে আমি এমনি জেনারেলি ফর্মুলাটা প্রথমে লিখি, কীভাবে কনস্ট্রাকশন হচ্ছে দেখা যাক। এম সিপি ডিটি, এখানে এমটা হলো 1 মোল, তাই জন্য এম সিপি ডিটি, আর এম ইন্টু সিপি হলো ক্যাপিটাল সিপি। ও আমার তো না সরি, আমার তো এমই আছে, সো আমার স্মল এমই আছে। ওকে নো, এমটা হচ্ছে কত, এম হচ্ছে 2 into 10 to the power minus 2 কেজি, ওকে এম, এটা হলো এম হচ্ছে 2 into 10 minus 2 কেজি, এটা আমাদের এম দেওয়া আছে। এবার ছোট সিপিটা আমাদের বের করতে হবে। তো এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা জানি যে যেহেতু নাইট্রোজেন হচ্ছে ডায়াটমিক মলিকুল, নাইট্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক, সুতরাং কি সহজ বের করা, তার মানে এর ডিগ্রিজ অফ ফ্রিডম স্বাধীন মাত্রা হচ্ছে 1, 2, 3, 4, 5, প্রতিটার মধ্যে হাফ কেটি করে আছে শক্তি। সো 5টা ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে শক্তি আছে, এটা আমি শেখাচ্ছি, তার মানে এই না যে বারবার অঙ্কের মধ্যে এটা অ্যাপ্লাই করবো, এটা মনে রাখবা। টোটাল ইন্টারনাল এনার্জি হয়ে গেল তাহলে 5/2 কেটি একটা মলিকুলের জন্য, 1 মোলের জন্য ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, কে এনি দিয়ে গুণ করলে হয়ে গেল 5/2 RT, এটা হলো মোট আভ্যন্তরীণ শক্তি। এবার একে যদি ডিফারেন্সিয়েশন করি ডিউ ডিটি, তাহলে হয় 5/2 R। কেন? কারণ আমরা জানি ডিউ ইজ ইকাল টু হচ্ছে সিভিডিটি, তার মানে ডিউ ডিটি ইজ ইকাল টু হচ্ছে সিভি, তার মানে সিভি হয়ে গেল আমার 5/2 R। ওকে, এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো সিপি কত হয়, সিপি আমরা জানি সিভি প্লাস আর, সো 7/2 R। এবার যদি আমি আর এর ভ্যালুটা বসাই দিই, তা মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বেরিয়ে যাবে 7/2 ইন্টু 8.31 জুল পার মোল পার কেলভিন। এবার যে ক্যালকুলেশনটা যদি আমরা করে দিই, তাহলে আমাদের যে রেজাল্টটা বেরোবে সেটা হলো রেজাল্ট হলো 7 into 8.31 is equal to এত divided by 2, that is equal to 29.085 জুল পার মোল পার কেলভিন, ওকে দিস ইজ জুল পার মোল পার কেলভিন। এবার যদি আমি একে 28 দিয়ে ভাগ করি,
আর সিপিকে তুমি যদি 28 দিয়ে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবা তুমি ছোট সিপি। তাহলে হয়ে গেল আমার ছোট সিপি, মানে 29.085কে তুমি 28 দিয়ে ভাগ করো তাহলে হয়ে গেল জুল পার কেজি পার কেলভিন। সো 29.085কে তুমি 28 দিয়ে ভাগ করে দাও, ডিভাইডেড বাই 28 ইজ ইকাল টু হয়ে গেল 1.03875। সো 1.03875 039 জুল পার কেজি পার কেলভিন। এবার যদি তুমি এই জায়গাটা চলে আসো, এই যে রেজাল্টটা পাওয়া গেল ছোট সিপি, সেই ছোট সিপিটাকে তুমি যদি এখন এখানে বসিয়ে দাও, এম হচ্ছে 2 × 10⁻², সিপি হচ্ছে 1.039, আর ডিটি হলো তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি ডিটি 45 ডিগ্রি সেন্টিগ্রেড 45 কেলভিন। তাপমাত্রা বৃদ্ধি ডিগ্রি সেন্টিগ্রেডও তা কেলভিনে তা একই জিনিস। কেন? সাপোজ ধরে নাও θ1 = 0 ডিগ্রি সেন্টিগ্রেড, θ2 = 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কেলভিনে চলে আসো, কেলভিনে যদি করতে যাও θ1 কত 273 কেলভিন, θ2 কত 293 কেলভিন, টেম্পারেচার বৃদ্ধি কত 20 কেলভিন। তাহলে দেখা যাচ্ছে বৃদ্ধি ডিগ্রি তো তা কেলভিনও তা। সুতরাং এটা যেহেতু বৃদ্ধি তাহলে 45 ডিগ্রি সেন্টিগ্রেডও যাওয়া হবে, 45 কেলভিনও তাই হবে, একই জিনিস, বৃদ্ধিটা সেম থাকে। এবার যদি আমি এটাকে ক্যালকুলেশন করি 1.039 × 45 × 2 ইজ ইকাল টু হয়ে গেল 93.5 × 10⁻², তাহলে হচ্ছে 0.935 এত জুল আমার হিট সাপ্লাই করতে হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস করাচ্ছে, বৃদ্ধি করাচ্ছে না। সো এটা হলো আমাদের একটা অ্যান্সার। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এই অ্যান্সারটা তোমাদের মাথায় রাখতে হবে। অ্যান্সারটা কিন্তু আমার মেলে নাই, অ্যান্সার হওয়া উচিত 934 জুল, অ্যান্সার হবে 934 জুল, কিন্তু আমার আসলো মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। হয়ে গেল না 28 গ্রাম, তো তাহলে এটা হয়ে গেল, দেখো মলিকুলার হচ্ছে 28 গ্রাম, তাহলে কত হচ্ছে? মলিকুলার হচ্ছে 28 গ্রাম, তাহলে এটা হচ্ছে 29.085 ডিভাইডেড বাই 28, 1 পয়েন্ট, এটা হয়ে গেল দেখো 1.039 জুল পার গ্রাম পার কেলভিন। ওকে, এইটা হলো জুল পার গ্রাম পার কেলভিন। এবার আমাদের কি করতে হবে, তাহলে এই জায়গাটায় যে এমটা আছে, এই ধরনের ভুল করা তো মুশকিল, তোরাও না মানে কিছু বলিসও না, কী অবস্থা। এই জায়গাটা কী করতে হবে আমাকে, তাহলে এটাকে কেজিতে গ্রামে আনতে হবে, এটাকে কেজি গ্রামে আনতে গেলে 1000 দ্বিগুণ করে এটা 20 গ্রাম হয়ে গেল। তাহলে এবার এখানে 20 বসাও, 20 × 1.039, এটা হলো জুল পার গ্রাম পার কেলভিন, আর এটা হচ্ছে 45। এবার তুমি গুণ করো 1 মিনিট, এটা হচ্ছে গ্রাম কেজি থেকে গ্রামে আনতে হবে, সেটা 20 × 1.039 × 45। এবার তুমি যদি 1.039 × 20 × 45, এই যে 935, অ্যান্সার বেরিয়ে গেছে এবার 935 জুল। সো এটা হলো আমাদের শোষিত তাপ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আশা করি বোঝা গেল একটা অঙ্ক, এটা ভালো অঙ্ক। দেখো অঙ্কটা কিন্তু একেবারে ছোট অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে কত কায়দাকানুন আছে। এটা হচ্ছে সিবিএসইর অঙ্ক, অর্থাৎ এই অঙ্ক করতে গেলে কিন্তু অনেক কিছু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ইউনিট ফিউনিট সম্বন্ধে জানতে হবে। সো একটা অঙ্ক আমাদের অনেকগুলো অঙ্কের সমান। সবার প্রথমে যেটা শিখলাম সেটা হলো নাইট্রোজেন। আমি একদম ভেরি ফার্স্ট বলে দিচ্ছি, তোমরা আবার জয়েন করবা। সর্বপ্রথমে নাইট্রোজেন ডায়াটমিক, তার মানে বোঝা গেলাম এর মধ্যে 5টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এক একটার মধ্যে হাফ কেটি করে আছে, হাফ কেটি। তো এবার আমরা দেখছি যে নাইট্রোজেন ডায়াটমিক মলিকুলস। ডায়াটমিক মলিকুলসের মধ্যে 1 2 3 4 5টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এক একটার মধ্যে
হাফ কেটি করে হয়, টোটাল 5টা ডিগ্রি সেপারেশন 5/2 কেটি। এটা একটা মলিকুলের জন্য, একটা সিঙ্গেল মলিকুলের জন্য এই জিনিসটা হয়। 1 মোল গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারস অফ মলিকুল আছে, তাহলে মোট 1 মোলের জন্য, দিস ইজ ফর 1 মোল, 1 মোলের জন্য জিনিসটা হয়ে গেল। এবার তুমি যদি এই কে এনে দিয়ে গুণ করো, কে এনে দিয়ে গুণ করলে আরও হয়ে গেল। সো 1 মোলের জন্য আমাদের যে শক্তি, অভ্যন্তরীণ শক্তি, দ্যাট ইজ ইকাল টু 5/2 RT হয়। এবার ডিউডিটি করলে 5/2 R হয়, এটা আমরা অলরেডি শিখেছি আমাদের সিভির মধ্যে, ডিউ ইজ ইকাল টু সিভিডিটি। সো ডিউডিটি ইজ ইকাল টু সিভি। সো ডিউডিটি করলে হয়ে গেল সিভি মানে 5/2 R, তাহলে সিভি হচ্ছে 5/2 R, কিন্তু আমার সিপি লাগবে, সিপি হচ্ছে সিভি প্লাস আর, বিকজ সিপি মানে সিভি ইজ ইকাল টু আর। তো সিভি ইজ ইকাল সিপি ইজ ইকাল টু সিভি প্লাস আর, মানে 5/2 R প্লাস আর 7/2 R। সো আর এর ভ্যালুটা বসাই দিলাম, সো এটা বেরিয়ে গেল জুল পার মোল পার কেলভিনে। এটা মোলার স্পেসিফিক হিট, একে যদি আমি মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দিই তাহলে স্পেসিফিক হিট ফর 1 গ্রামের জন্য বেরিয়ে যাবে। মোলার মলিকুলার ওয়েট হচ্ছে 28 গ্রাম, তো 28 দিয়ে ভাগ করলে হয়ে গেল জুল পার গ্রাম পার কেলভিন। এটা অ্যান্সার হলো জুল পার গ্রাম পার কেলভিন, অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা যদি এখানটায় এই জায়গাটা আসি, ডিকিউপি অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে বলা আছে এমসিপি, ডিটি সব আমরা সব পেয়ে গেছি। এম হচ্ছে তোমার 20, সিপি হচ্ছে 1.039, ডিটি হচ্ছে 45, বসার পরে 935 জুল। সো অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে আমাদের অতটুকু নাইট্রোজেন গ্যাসের মধ্যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে গেলে আমাদের কিন্তু 935 জুল আমাদের তাপ কিন্তু আমাদের লাগছে। এই হলো আমাদের নিয়ম। তো হয়ে গেল আমাদের এই অঙ্কটা। এছাড়া আমরা আর একটা অঙ্ক করতে পারি, আর একটা অঙ্ক এরকম করতে পারি, প্রবলেম নাম্বার 2 যেটা আছে এরকম করতে পারি। আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। সো প্রবলেম নাম্বার 2, সো সেটা কী আছে দেখো। আর ইয়ার সেটা দেখি আমরা এবার কী হয়। প্রবলেম নাম্বার 2তে একটা পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। সো একটা পিভি ডায়াগ্রাম, সো দিস ইজ ইউর পি অ্যান্ড দিস ইজ ইউর ভি। সো পিভি ডায়াগ্রাম, এখানে আমরা এই মিডলটাকে বলছি আমরা 300, সো আমরা এখানে লাইন টেনে দিলাম। এটাকে আমরা বলছি 600, সেটা লাইন টেনে দিলাম। ওকে, এটাকে আমরা বলছি 2 ATM, সো এটাকে লাইন টেনে দিলাম। তাহলে ঠিক এটাকে আমরা বলছি 4 ATM ডাবল, এটাও লাইন টেনে দিলাম। ওকে, এবার যেটা করবো সেটা হলো এরকম। এবার বোঝার চেষ্টা করে কী করছি আমরা, এগুলোকে ডট ডট করে দিলাম। এবার আমি এটাকে টানলাম, আবার এটাকে টানলাম, এই হলো এটাকে টানলাম, টানার পরে কী করলাম, আমি এটাকে এবার মুছে দিলাম। এই মুছে দিলাম। এবার এখানটাও আমরা কী করলাম, এই জায়গাটায় আমরা একটু ডট ডট করে দিলাম। এই তাহলে আমাদের কিছু লজিক দাঁড়ায় গেল। কী দাঁড়ায় গেল, যে একটা সিস্টেম ডি থেকে স্টার্ট করলো, একটু সাদা কালি দিয়ে লিখি, একটা সিস্টেম ডি থেকে স্টার্ট করলো, ই হয়ে এফ হয়ে আবার ডিতে ব্যাক করলো, অর্থাৎ এটা একটা সাইক্লিক প্রসেস। এই এদিকে প্রেশার, এদিকে ভলিউম। প্রেশার হচ্ছে এটা আমাদের দেওয়া আছে 300 নিউটন পার মিটার স্কোয়ার, ইউনিটটা হচ্ছে এখানে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো 600 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো 2 মিটার কিউব, ভলিউমটা হচ্ছে মিটার কিউব আছে, এসআইতে আছে। এটা হলো ঠিক 4 মিটার কিউব। এবার প্রশ্নটা হলো, একটা থার্মোডাইনামিক সিস্টেমকে আমরা সাইক্লিক প্রসেস স্টার্ট করালাম, ডি থেকে স্টার্ট করলাম, ডি ই এফ হয়ে আবার ডিতে আসলো, সাইক্লিক প্রসেস। তোমাকে বললো যে এই প্রসেসের মধ্যে ক্যালকুলেট দ্য টোটাল ওয়ার্ক ডান ফ্রম ডি টু ই, ডি টু এফ, ডি টু ই, ই টু এফ বাই দি গ্যাস। এখন এই যে দেখো, ডি টু ইতে ওয়ার্ক ডান হবে, ই টু এফে ওয়ার্ক ডান হবে, এফ টু ডিতে কিন্তু এখানে ওয়ার্ক ডান হবে না। কেন ওয়ার্ক ডান হবে না? বিকজ এফ টু ডিতে কিন্তু আমাদের কোনো ভলিউম চেঞ্জ হয়নি। যেহেতু ভলিউম চেঞ্জ হয়নি, ওয়ার্ক ডান পিডিবি, ভলিউম চেঞ্জ না হলে ওয়ার্ক ডান কীভাবে হবে? সো এফ টু ডিতে দ্যার ইজ নো ওয়ার্ক ডান, সো ফ্রম এফ টু ডি দ্যার ইজ নো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ইজ ইকাল টু 0। তোমাকে বের করতে বলছে যে ডি টু ই, এই একটা টু এফ, এখানে তোমার ওয়ার্ক ডানটা তোমাকে বের করতে বলছে।
সো বুঝতেই পারছো পিভি ডায়াগ্রাম এটা আছে। পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা জানো যে ওয়ার্ক ডান কীভাবে বের করতে হয়। ওয়ার্ক ডান আসলে কী হয়, এই ওয়ার্ক ডান আসলে এর আমাদের একটা সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ডান আমাদের হচ্ছে এই এনক্লোজড যে এরিয়া, এনক্লোজড যে জায়গাটা আছে তার এরিয়াটা। সে এরিয়া কত, এরিয়া হচ্ছে ডেল্টা এস ইজিক্যাল টু হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে ইএফ ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ডিএফ। সো হাফ ইন্টু ইএফ ইন্টু ডিএফ, হাফ ইন্টু ইএফ হলো 2, বিকজ এই গ্যাপিংটা 2 থেকে 4 হলো 2, আর ডিএফ হলো 300 থেকে 600 মানে 300। সো তুমি যেটা গুণ করো, কেটে দাও, সো দ্যাট ইজ ইকাল টু 300। যেহেতু এসআইতে আছে, সো বুঝতেই পারছো, গুণ করো, প্রেশার আর ভলিউমে গুণ করলে নিউটন মিটার স্কোয়ার বাই ইন্টু মিটার কিউব, তাহলে হয়ে যাবে নিউটন ইন্টু মিটার, গুণ করলে হয়ে গেল জুল। সো 300 জুল। সো ওয়ার্ক ডান হচ্ছে, যেহেতু এরিয়াটা 300 জুল, তার মানে আমি বুঝলাম ওয়ার্ক ডান হলো 300 জুল। এই হলো ওয়ার্ক ডান। এবার যেহেতু সাইক্লিক প্রসেস, সো ডেল্টা ইউ ইজ ইকাল টু 0। সুতরাং যে শোষিত তাপ সেটাও কিন্তু আমাদের ডেল্টা ডাব্লিউ বলো, শোষিত তাপ সেটা হলো কি ডেল্টা ডাব্লিউ সমান, দ্যাট ইজ ইকাল টু কত 300 জুল। সুতরাং শোষিত তাপও 300 জুল, কৃতকার্যও 300 জুল। এই হলো আমাদের অঙ্কটা। সেই ধরনের অঙ্ক কিন্তু আমরা যেভাবে বললাম সেভাবে সলভ করবো। সো দিস ইজ এ প্রসেস। তো হয়ে গেল সুন্দর অঙ্ক। আর নেক্সট আমি আর একটা অঙ্ক করাচ্ছি, লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে রেফ্রিজারেটর বা অঙ্ক। কারণ হিট ইঞ্জিনের বা অঙ্ক আমি করে দিয়েছি। রেফ্রিজারেটর আমরা কী বলছিলাম, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, আমি যদি ই বলি, ফর্মুলা কি, ফর্মুলা আমরা দেখিয়েছিলাম, ফর্মুলা হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে T2/T1 - T2। ওকে, T2 হলো লোয়ার টেম্পারেচার, T1 হলো হায়ার টেম্পারেচার। বলা আছে একটা অঙ্কে, একটা রেফ্রিজারেটর মেনটেন্স ইজ টু মেনটেন ইটাবল মানে ইটাবলস মানে যেগুলো খাওয়া আর কি, খাদ্যদ্রব্য, একটা টেম্পারেচার 9 ডিগ্রি সেন্টিগ্রেড ইনসাইড দ্য রেফ্রিজারেটর। তার মানে আমরা বুঝলাম T2 হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। 9 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তোমার হচ্ছে 282 কেলভিন। এবং ওর রুম টেম্পারেচার দেওয়া আছে, রুম টেম্পারেচার 36 ডিগ্রি সেন্টিগ্রেড। 36 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 36 অ্যাড করতে হবে, 6 3 9 7 309 কেলভিন। এই হলো আমার বাইরে। তাহলে রেফ্রিজারেটার কাজ হচ্ছে T2 থেকে হিট নেওয়া, T1 এ হিট ট্রান্সফার করা। তাহলে এবং তার কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যেটা, সেটা ই, T2/T1 - T2। এবার যদি তুমি বসিয়ে দাও তাহলে কত হয় দেখা যাক। দিস ইজ 282 ডিভাইডেড বাই 309 মাইনাস 282। তাহলে ডিফারেন্স হচ্ছে তোমার 282/27। এটা 3 নং 27, 3 নং 27 94, 94/9। সো 94/9 যদি করো তাহলে তুমি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স পেয়ে যাবে। সো ইয়োর অ্যান্সার ইজ 94 ডিভাইডেড বাই 9। দিস ইজ ইকাল টু 10.44 10.5 বলতে পারো অ্যাপ্রক্সিমেটলি। সো দিস ইজ ইয়োর কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর। সো একটা রেফ্রিজারেটর অঙ্ক করে দেওয়া হলো। সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের আজকের ক্লাসের জন্য। আমরা এখানেই শেষ করছি। নেক্সটে আমরা আবার অনলাইন তোমাদেরকে ক্লাসের মধ্যে বলে দিই, তোমরা টেইলার সিরিজ শিখবে ম্যাথসে। টেইলার সিরিজ শিখলে তোমাদের আমাদের ম্যাথসে যাবতীয় যে এক্সপ্রেশন মানে সিরিজ, যাবতীয় সিরিজ, সেটা e⁻x এর সিরিজ কী, সেটা sin x এর সিরিজ কী, সেটা cos x এর সিরিজ কী, সেটা log x এর সিরিজ কী, সব সিরিজ কিন্তু তুমি নিজেই বানাতে পারবা যদি তুমি টেইলার সিরিজ শিখে থাকো। তাই জন্য তুমি টেইলার সিরিজটা শিখবা, কারণ আমাদের কিন্তু এগুলো বিভিন্ন ফাংশনগুলো কিন্তু তাদের সিরিজগুলো কিন্তু লাগে কম্পিটিটিভ এক্সামের জন্য বলছি। তাই জন্য তোমরা টেইলার সিরিজটা কিন্তু অবশ্যই শিখবে। ওকে, শেষ করছি। ওকে, সো এন্ড।